থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিটে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের ষোড়শ গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, প্রেতাত্মা ও বালক রহস্য। সেবার ডিসেম্বরের মাঝামাঝিও কলকাতায় শীতের তত সাড়া পাওয়া যাচ্ছিল না। তারপর হঠাৎ এক বিকেলে আকাশ ধূসর করে এসে গেল ঝিরঝিরে বৃষ্টি, আর সেই সঙ্গে এলোমেলো বাতাস। দৈনিক সত্যসেবক পত্রিকার অফিস থেকে বেরিয়ে কনকনে ঠান্ডা হিমশীতের পাল্লায় পড়ে গেল। 5টায় সন্ধে নেমে গেছে। চৌরঙ্গি রোড ধরে এগিয়ে গিয়ে দেখি সামনে যানজট। অগত্যা বাঁদিকে গাড়ি ঘুরিয়ে লিন্ডসে স্ট্রিট হয়ে ফ্রি স্কুল স্ট্রিটে পৌঁছে দেখি সেখানেও সামনে জ্যাম। তখন আবার বাঁদিকের গলি হয়ে ইলিয়ট রোডের মুখে চলে গেল। তারপরই কথাটা মাথায় এসে গেল। এই বৃষ্টিঝরা শীতের সন্ধ্যায় ইলিয়ট রোডে আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারের ডেরায় কিছুক্ষণ আড্ডা দিয়ে গেলে মন্দ হয় না। ষষ্ঠীচরণের তৈরি গরম কফি খেতে খেতে এবং কর্নেলের সঙ্গে গল্প করতে করতে ততক্ষণে যানজট ছেড়ে যাবে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে সল্টলেকের ফ্ল্যাটে ফিরতে বেশি সময় লাগবে না। সানি ভিলার গেটে গাড়ি ঢুকিয়ে পোর্টিকোর কাছাকাছি পার্ক করলুম। শুধু একটাই চিন্তা, বৃষ্টিটা বেড়ে গেলে ইলিয়ট রোডে জল জমবে। কিন্তু এখন আর তা নিয়ে চিন্তার কোনো মানে হয় না। 3 তলায় উঠে কর্নেলের অ্যাপার্টমেন্টে ডোরবেলের সুইচ টিপলুম। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবং কর্নেল সহাস্যে বললেন, এসো জয়ন্ত, তোমার জন্য একটু আগে ষষ্ঠীকে তেলে ভাজা আনতে পাঠিয়েছি। ওর জাদুঘর সদৃশ্য ড্রয়িং রুমে ঢুকে বললুম, আচ্ছা, আমি যে আসবো তা কি আপনি ধ্যান বলে জানতে পেরেছিলেন নাকি? কর্নেল ইজি চেয়ারে বসে বললেন, অঙ্ক কষে জয়ন্ত, স্রেফ অঙ্ক। জ্যোতিষীদের অঙ্ক নাকি? স্রেফ পাটিগণিত। পাটিগণিতের অঙ্ক কষে আপনি আজকাল জানতে পারেন যে কে আসবে? কর্নেল তার টাক এবং সাদা দাড়িতে অভ্যাস মতো হাত বুলিয়ে বললেন, অন্য কারো কথা নয় জয়ন্ত, তোমার আমার কথা। অঙ্কটা সোজা। আজ সোমবার, তোমার 10টা 5টা ডিউটি। তুমি অফিস থেকে বেরিয়ে চৌরঙ্গি হয়ে পার্ক স্ট্রিট দিয়ে ইস্টার্ন বাইপাস ধরে সল্টলেকে যাবে। এদিকে আজ সন্ধ্যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দিল্লি থেকে কলকাতায় এসে রাজভবনে রাত কাটাবেন। তাই এয়ারপোর্ট থেকে বাইপাস ধরে পার্ক স্ট্রিট এবং রাজভবন পর্যন্ত তাঁর গমন পথ ট্রাফিক পুলিশ পরিষ্কার রেখেছে। নিরাপত্তারক্ষীরা প্রত্যেকটি মোড়ে টহল দিচ্ছে। যাই হোক, এই অবস্থায় তোমার এই অলি গলি শর্টকাট করে এই রাস্তায় এসে পড়াটা অনিবার্য, এবং এসে পড়লে এই বৃদ্ধের কথা, বিশেষ করে বৃষ্টি ঝরা শীতের সন্ধ্যায় ষষ্ঠীচরণের তৈরি দুর্লভ স্বাদের কফির কথা তোমার মনে আসাটাও অনিবার্য। কর্নেল, হয়েছে হয়েছে, এই যথেষ্ট, বুঝে গেছি। তুমি তেলে ভাজা খেতে ভালোবাসো, এটাও আমার জানা। ওহ কর্নেল, আপনার হাড়ে হাড়ে এইসব হিসেবে বুদ্ধি। ডার্লিং, আমাদের অবচেতন মনই সচেতন মনকে চালনা করে। সম্ভবত অফিস থেকে বেরোনোর পর তোমার অবচেতন মন এই সুন্দর সন্ধ্যায় আমার ডেরার কথা ভেবেছিল। শীতের বৃষ্টি, কফি এবং প্রত্যাশা
যদি দৈবাত দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য একটা রোমাঞ্চকর স্টোরি পেয়ে যাও। ও হ্যাঁ, স্টোরির একটুখানি লেজ তুমি আগাম দেখে নিতেও পারো, সেটা রোমাঞ্চকরও বটে। বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা ইনল্যান্ড লেটার বের করে আমাকে দিলেন। ভাঁজ খুলে চিঠিটা পড়তে শুরু করলুম। শ্রীযুক্ত কর্নেল নীলাদ্রি সরকার মহোদয় সমীপেষু মহাশয়, বড় বিপদে পড়িয়া আপনাকে গোপনেই পত্র লিখিতেছি। আপনি অনুগ্রহপূর্বক সত্বর আসিয়া আমাকে রক্ষা করুন। সাক্ষাতে পূর্ণ বিবরণ পাইবেন। পত্রে সংক্ষেপে শুধু জানাইতেছি যে 3 মাস পূর্বে বিশেষ কার্যোপলক্ষে কলিকাতায় গিয়া ফুটপাতে প্রেতাত্মার অভিশাপ নামে একটি ক্ষুদ্র পুস্তক 2 টাকা মূল্যে ক্রয় করিয়াছিলাম। বাড়ি ফিরিয়া পুস্তকখানি পড়িবার অবকাশ পাই নাই। সিঁড়ি হইতে পড়িয়া বাম হাঁটু ভাঙিয়া গিয়াছিল। প্রায় 1 মাস শয্যাশায়ী ছিলাম। তার মধ্যে প্রতি রাত্রে ভৌতিক উৎপাত, বহু প্রকার অদ্ভুত শব্দ শুনিতে পাই। পাশের ঘরে কারা ফিস ফিস করিয়া কথাবার্তা বলে। ভূতের ওঝা ব্রাহ্মণ দ্বারা শান্তি সস্তায়ন পাহারার ব্যবস্থা সকলেই করিয়াছি, কিন্তু কোনো ফল হয় নাই। গতকাল সন্ধ্যায় লাঠি ধরিয়া গঙ্গা তীরে বেড়াইতে গিয়েছিলাম। হঠাৎ অদৃশ্য হস্তে কেহ আমাকে সজোরে চাঁটি মারিল এবং আবার আছাড় খাইয়া শয্যাশায়ী হইয়াছে। এদিকে সেই পুস্তকটিও অদ্ভুত আচরণ করিতেছে। সাক্ষাতে সকলেই বলিব, শীঘ্র মদীয় ভবনে পদার্পণ করিতে আজ্ঞা হয়। নমস্কারান্তে ইতি শ্রী অক্ষয় কুমার সাঁতরা, শাকিন, হাটছড়ি, পোস্ট অফিস, বড়হাটছড়ি, জেলা নদিয়া। ইতিমধ্যে ষষ্ঠীচরণ চলে এলো। ভেজা ছাতি সাবধানে মুড়ে সে একগাল হেসে বলল, বাহ, এই তো দাদাবাবু এসে পড়েছেন। বাবা মশাই বললেন তোর দাদাবাবুর জন্য গরম গরম তেলে ভাজা নিয়ে আয়। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, প্লেটে করে নিয়ে আয়, আর তার পেছন পেছন পট ভর্তি কফি যেন আসে। ষষ্ঠী পর্দা তুলে ভেতরে চলে গেল। চিঠিটা কর্নেল আমার হাত থেকে নিয়ে টেবিলের ড্রয়ারে রাখলেন। বললুম, গ্রাম্য মানুষ, তবে মোটামুটি ভালোই লিখতে পারেন। বয়স্ক বলেই মনে হচ্ছে। এসব কুসংস্কার। বইটার নাম প্রেতাত্মার অভিশাপ, তাই হয়তো। আচ্ছা, আপনি একটু আগে অবচেতন মনের কথা বলছিলেন। ভদ্রলোক অবচেতন মনে বইটার একটা অদ্ভুত আচরণের কথাও কিন্তু লিখেছেন অক্ষয়বাবু। সেটাই কিন্তু ওর চিঠির একটা বড় পয়েন্ট। হাটছড়ি গ্রামের নামটাও বেশ অদ্ভুত। তো আপনি কি সেখানে পদার্পণ করবেন নাকি? হ্যাঁ, বইটার অদ্ভুত আচরণ। কিন্তু গ্রামটা কোথায় এবং কিভাবে সেখানে যাওয়া যায় তা তো লেখেননি ভদ্রলোক। পোস্ট অফিস, বড়হাটছড়ি, তার মানে পাশাপাশি 2 গ্রাম। গঙ্গার তীরে 1 জোড়া জনপদ, ছোট এবং বড়। পোস্ট অফিসে খোঁজ খবর নিলে হদিশ মিলতে পারে, বিশেষ করে জিপিওতে। ওখানে আমার চেনা জানা এক অফিসার আছেন, বিনোদ বিহারী ঘড়াই। 1 মিনিট, দেখি ওর বাড়ির ফোন নাম্বার খুঁজে পাই কিনা। কর্নেল হাত বাড়িয়ে একটা মোটা ডায়েরি টেনে নিলেন টেবিল থেকে। এই সময় ষষ্ঠী একটা প্লেটে তেলে ভাজা রেখে গেল। কর্নেলের দৃষ্টি ডায়েরির পাতায়, কিন্তু দিব্যি হাত বাড়িয়ে একখানা বিশাল বেগুনি তুলে নিলেন। অবাক লাগলো, উনি নিজে তেলে ভাজা পছন্দ করেন না। আজকাল নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশ সতর্ক, অথচ এখন দেখি সাদা গোঁফ দাড়ি সব বেগুনির পোড়া তেলে ভিজে যাচ্ছে, তবু ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, পাওয়া গেছে। তবে একটু পরে ফোন করব। কাল অফিসে গিয়ে উনি আমাকে জানিয়ে দিতে পারবেন আশা করি। আপনি তেলে ভাজা খাচ্ছেন দেখছি। কর্নেল সে কথায় কান দিলেন না, বললেন, ঠিকানা খুঁজে বের করার একমাত্র নির্ভুল পদ্ধতি পোস্ট অফিসের শরণাপন্ন হওয়া। ধরো
কলকাতারই কোনো গলি রাস্তার একটা নম্বর খুঁজছো, কিন্তু পাচ্ছ না। বিশেষ করে কলকাতার মতো পুরনো শহরে কোনো ঠিকানা জানা সত্ত্বেও খুঁজে বার করা শক্ত, তখন পোস্টম্যানের সাহায্য নাও, ঠিক পেয়ে যাবে। তেলে ভাজা শেষ হতে হতে কফি এসে গেল। সেই সময় উঁকি মেরে বৃষ্টির অবস্থা দেখে এলুম জানলায়। সেই রকম ঝিরঝিরে বৃষ্টি আর নেই, ছিটে ফোঁটা ঝরছে। কফিতে চুমুক দিয়ে বললুম, তা কর্নেল, হাটছড়ি গ্রামে তাহলে? অবশ্যই। বইটার অদ্ভুত আচরণ যাই হোক, গ্রামটা গঙ্গার তীরে, কাজেই আশা করছি ওই এলাকায় গঙ্গার অববাহিকায় জলা বা বিল থাকতে বাধ্য। বিল থাকলে এই শীতের মরশুমে নানা প্রজাতির বিদেশি পাখিরও দেখা পেয়ে যাব। বেচারা অক্ষয়বাবু আপনার সাহায্য চেয়ে পাঠিয়েছেন, আর তাকে ফেলে আপনি পাখির পেছনে ছুটোছুটি করে বেড়াবেন? না না, আগে অক্ষয়বাবু, তারপর বিদেশি পাখি। এবং রীতিমতো রোমাঞ্চকর একটা স্টোরি যদি চাও, তাহলে তুমিও আমার সঙ্গী হবে। আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা বোগাস, ভদ্রলোকের পাগলামি মাত্র। বইটা জয়ন্ত, বইটা আমার পয়েন্ট। ফুটপাতে অনেক সময় অনেক পুরনো এবং দুষ্প্রাপ্য বই পাওয়া যায়। সেই সব বইয়ে যাই লেখা থাক, বইগুলোর পেছনে বহু ক্ষেত্রে অজানা তথ্য লুকিয়ে থাকে, এমনকি বইয়ের ভেতরেও থাকে। একবার আমার হাতে একটা বই এসেছিল। এই সময় ডোরবেল বাজল। কর্নেল হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে ষষ্ঠী এসে বলল, এক ভদ্রলোক এসেছেন বাবা মশাই, বলছেন খুব জরুরি দরকার। নিয়ে আয়। ধুতি এবং তাঁতের কাপড়ের পাঞ্জাবি পরা উস্কো খুস্কো চেহারার একজন মধ্যবয়সী ভদ্রলোক ঘরে ঢুকে করজোরে নমস্কার করে বললেন, আগে বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। বসুন বসুন। আপনার নাম? ভদ্রলোক বিনীতভাবে বসে বললেন, আমার নাম ভক্তিভূষণ হাটি, থাকি গোবরার ওদিকে কান্তিখটিক লেনে। ট্যাংরা থানা থেকে আসছি। থানার বড়বাবু বললেন আপনি কর্নেল সাহেবের কাছে যান। ভূতপ্রেতের কেস পুলিশের আওতায় পড়ে না, পেনাল কোডে নাকি তেমন কোনো ধারাই নেই। ভদ্রলোক বেশ সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলছেন দেখে আমার হাসি পাচ্ছিল। কর্নেলও কিন্তু সিরিয়াস ভঙ্গিতে বললেন, বড়বাবু ঠিকই বলেছেন। তো আপনাকে ভূতে জ্বালাচ্ছে বুঝি? ভক্তিবাবুর কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাগে হাত ভরে বললেন, আগে এই বইটা দেখাই। বই? প্রেতাত্মার অভিশাপ? আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, থানার বড়বাবু তাহলে ঠিকই বলেছিলেন। স্যার, খুলেই বলি তাহলে। ব্যাগের ভেতর হাত তেমনই রেখে ভক্তিবাবু বললেন, আমি রেলওয়েতে চাকরি করতুম, গত বছর রিটায়ার করেছি। একা মানুষ, পৈতৃক একতলা বাড়ি আছে, তার একটা ঘরে ভাড়াটে থাকে, অন্য ঘরটায় আমি। তো সময় কাটাতে বরাবর বই পড়ার অভ্যাস আছে। কদিন আগে কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে বইখানা কিনেছিলুম। রাত্রিরে পড়ব বলে টেবিলে রেখেছিলুম। বিকেলে প্রতিদিন বেড়াতে বেরোই, ফিরে সপাক খাই। খাওয়ার পর দরজা বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বেলে বই পড়ব, কিন্তু কোথায় বই? খুঁজতে খুঁজতে অবশেষে দেখি বইটা আলমারির তলায় পড়ে আছে। এ তো ভারী আশ্চর্য। যাই হোক, বইটা ঝেড়ে মুছে যেই পড়তে বসেছি, অমনি লোডশেডিং হয়ে গেল। বইটা টেবিলে রেখে মোমবাতি জ্বেলে দেখি বইটা টেবিলে নেই। তারপর বইটা টর্চ জ্বেলে খুঁজতে শুরু করলুম। তারপর দেখি ওটা কুলুঙ্গিতে চড়ে বসে আছে। এবার খুবই ভয় পেলুম। ভয়ে ভয়ে বইটা মোমের আলোয় যেই খুলেছি, জানলা দিয়ে একটা ইয়া মোটা গুবরে পোকা এসে মোমবাতিটা উল্টে ফেলে দিল। দেখি আপনার বইটা। ভক্তিবাবু বইটা বের করে তার হাতে দিলেন। দেখলুম আসল মলাটটা কবে ছিঁড়ে গেছে, লেখকের নাম বা টাইটেল পেজও নেই। বই বিক্রেতা হলদে রঙের মোটা কাগজে মলাট করে বইটাকে লাল সুতো দিয়ে সেলাই করেছে। সেই মলাটে লাল কালিতে লেখা আছে, প্রেতাত্মার অভিশাপ। কর্নেল বইটা খুলে দেখে বললেন,
বইটার নাম দেখছি ভেতরে কোথাও ছাপা নেই। আগে হ্যাঁ, যে লোকটা পুরনো বই বেচছিল তাকে জিজ্ঞেস করেছিল। সে বলেছিল বইটার যা নাম ছিল তাই সে লিখেছে, তবে লেখকের নামের পাতা ছিল না বলে লেখকের নাম সে লিখতে পারেনি। খুব পুরনো বই দেখছি, পোকায় একেবারে ইচ্ছে মতো কেটেছে। কোনো এক রাজা মহেন্দ্র নারায়ণ রায়ের জীবন কাহিনী। হ্যাঁ, যাই হোক, আর কি ঘটেছে বলুন। সেই দিন থেকে বইটা লুকোচুরি খেলছে। ধরুন, বিছানায় রেখে বাথরুমে গেছি, ফিরে এসে দেখি বইটা টেবিলের তলায় পড়ে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যখনই পড়ব বলে খুলেছি অমনি বাধা এসে পড়েছে। কেউ এসে ডেকেছে, নয়তো আরশোলা উড়ে এসে চোখে বসেছে, কিংবা আচমকা ঝরঝর করে চুনবালি খসে পড়েছে। আর কিছু? হ্যাঁ, সেটাই সবচেয়ে সাংঘাতিক। ভক্তিবাবুর মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। রাত্রিরে অদ্ভুত শব্দ হয় ঘরের ভেতর, কারা যেন ফিস ফিস করে কথা বলছে। ছাদের ওপর ধূপ ধূপ শব্দ শুনি। কখনো জানালার কাছে ছায়ামূর্তি 1 সেকেন্ডের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। কিন্তু এখন তো কর্নেল বইটা খুলে পড়ছেন, কই কিছু হচ্ছে না তো। আমি কথাটা বলার সঙ্গে সঙ্গে কর্নেলের টাকে একটা মোটা কালো পোকা চটার শব্দে পড়ল। কর্নেল খপ করে পোকাটাকে ধরে ফেলে বললেন, গুবরে পোকা মনে হচ্ছে। ভক্তিবাবু উঠে দাঁড়ালেন। স্যার, এর একটা বিহিত করুন। বাড়ি ফিরতে আমার ভয় করছে। আমার নাম ঠিকানা এই কাগজে লিখেই এনেছি, দয়া করে রেখে দিন। বলে তিনি এক টুকরো কাগজ কর্নেলের হাতে গুঁজে দিয়ে চলে গেলেন। কর্নেল গুবরে পোকাটাকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসে বললেন, প্রেতাত্মার অভিশাপই বটে। জয়ন্ত, পড়বে নাকি বইটা? না না, আপনার ছাদের বাগান থেকে শীতের বৃষ্টিতে তাড়া খেয়ে গুবরে পোকাগুলো চলে আসছে সম্ভবত। আমি বাপু গুবরে পোকার চাটি খেতে রাজি নই। আমার ছাদের বাগানে গুবরে পোকা? পরদিন সকালে কর্নেলকে টেলিফোন করলুম। সাড়া পেয়ে তাঁর মতোই বললুম, মর্নিং কর্নেল, আশা করি রাত্রে সুনিদ্রা হয়েছে। আমার হয়েছে, ষষ্ঠীর হয়নি। সে নাকি বেজায় ভুতুড়ে স্বপ্ন দেখেছে। বইটার খবর বলুন। বইটা পড়তে গিয়ে আচমকা লোডশেডিং। 3 ঘন্টা পরে বিদ্যুৎ এসেছিল, তবে অত রাতে আর পড়ার ইচ্ছে ছিল না। কিন্তু রাতে ওটা ঠিক জায়গায় ছিল তো? বালিশের তলায় রেখেছিলুম। আমার মাথার ওজন আছে, তাই প্রেতাত্মা ওটাকে বার করতে পারেনি। তো তুমি আমার ছাদের বাগানে গুবরে পোকার কথা বলছিলে। কাল রাতে আমার টাকে যেটা পড়েছিল সেটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলা বোকামো হয়েছিল। সকালে বাগানে উঠে দেখি একটা ক্যাকটাসের গোড়ায় বজ্জাতটা চিত হয়ে পড়ে আছে। যাই হোক, ওটাকে পাশের নিম গাছে ক্ষুধার্ত কাকেদের দিকে ছুঁড়ে ফেলেছি। তা এখন কি আপনি বইটা পড়ছেন নাকি? না, আলমারির ভেতরে রেখে তালা বন্ধ করেছি। এবার একটু বেরুবো। রাখছি জয়ন্ত। কর্নেল টেলিফোন রেখে দিলেন। আজ আমার ইভিনিং ডিউটি, বিকেল 3টে থেকে রাত 9টা। ভাবলুম অফিস যাওয়ার পথে কর্নেলের বাড়ি হয়ে যাব। আসলে ব্যাপারটা গোলমেলে লাগছিল। নদিয়া জেলার কোনো হাটছড়ি গ্রামের অক্ষয় সাঁতরা এবং পূর্ব কলকাতার কান্তি খটিক লেনের ভক্তিভূষণ হাটি দুজনে একই বই কিনে ঝামেলায় পড়েছেন। 2:30 নাগাদ কর্নেলের ডেরায় হাজির হলুম। আমাকে দেখে প্রকৃতিবিদ বললেন, এসো জয়ন্ত, তোমার কথাই ভাবছিলুম। আরে বইটার খবর বলুন, কোনো উৎপাত করেনি তো? করবে কি করে, আলমারির চাবি আমার কাছে। তো শোনো, হাটছড়ি গ্রামের খোঁজ পেয়েছি। জিপিওর মিস্টার ঘড়াই জানিয়েছেন বড় হাটছড়ি কৃষ্ণনগর পোস্টাল সার্কেলে। অতএব কৃষ্ণনগর ডাকঘরে পৌঁছতে পারলে বাকি খবর পাওয়া যাবে। চলো বেরোনো যাক। আমি যাব কি? আরে অফিস যেতে হবে। বিকেল 4টে রাজভবনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তোমার কাগজের চিফ রিপোর্টার সরলবাবুকে একটু আগে জানিয়ে দিয়েছি জয়ন্ত আমার সঙ্গে এক প্রেতাত্মাকে ইন্টারভিউ করতে যাচ্ছে। সরলবাবু বুদ্ধিমান লোক, বললেন যেন ঘুণাক্ষরেও অন্য কাগজের কেউ টের না পায়। হ্যাঁ, দৈনিক
নিচে কর্নেলের গাড়ির গ্যারাজ ঘর অনেক দিন থেকে খালি আছে, কারণ কর্নেল তার পুরনো ল্যান্ড রোভার গাড়িটা রাগ করে বেচে দিয়েছিলেন। গাড়িটা যখন তখন অচল হয়ে যেত। সেই খালি গ্যারাজে আমার ফিয়াট গাড়ি ঢুকিয়ে রেখে তালা এঁটে দুজনে বেরিয়ে পড়লাম। একটা ব্যাগে এক প্রস্ত জামা কাপড়, দাড়ি কাটার সরঞ্জাম, টুথব্রাশ, পেস্ট, সাবান ইত্যাদি সবসময় আমার সঙ্গে থাকে, কারণ রিপোর্টারের চাকরি করি। কখন কোথায় হুট করে আমাকে পাঠিয়ে দেওয়া হয়, হাতে তত সময়ও থাকে না। কর্নেলের পিঠে আঁটা কিট ব্যাগ, প্রজাপতি ধরার জাল, গলায় ঝোলানো ক্যামেরা আর বাইনোকুলার, সেই একই ট্যুরিস্ট মার্কা বেশভূষা। শীতের কারণে গায়ে পুরু জ্যাকেট আর মাথায় টাক ঢাকা টুপিও চড়িয়েছিলেন। ট্রেনে কৃষ্ণনগর পৌঁছতে 6:30 বেজে গিয়েছিল। কর্নেল ট্রাঙ্ক কলে সরকারি বাংলোর একটা ডাবল বেড রুম বুক করে রেখেছিলেন, কাজেই রাত কাটাতে কোনো অসুবিধে ছিল না। বাংলোর কেয়ারটেকার মধুবাবু কর্নেলের পরিচিত। রাতে খাওয়ার তদারকে নিজেই তিনি উপস্থিত ছিলেন। কথায় কথায় কর্নেল তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মধুবাবু, এই বড় হাটছড়ি নামে একটা গ্রাম আছে গঙ্গার ধারে, চেনেন নাকি? আপনি তো স্থানীয় মানুষ, তাই জিজ্ঞেস করছি। খুব চিনি, এখান থেকে বাসে মাত্র 8 কিলোমিটার। তবে সে গ্রাম আর নেই স্যার, এখন রীতিমতো টাউন। তা সেখানে বেড়াতে যাবেন নাকি? ইচ্ছে আছে। বেড়ানোর মতো জায়গা নয় স্যার, অবশ্য গঙ্গা আছে, কিন্তু গঙ্গা দর্শনের জন্য বড় হাটছড়ি যাওয়ার মানে হয় না। না, আসলে ওই জায়গাটায় নাকি একটা বিরাট জলাভূমি আছে। শীতের সময় নানা রকম বিদেশি হাঁস আসে শুনে। ও বুঝেছি, আপনি হাঁসখালি বিলের কথা বলছেন। সেটা অবশ্য কাছাকাছি বটে, ছোট হাটছড়ির পাশেই। ছোট হাটছড়ি স্যার বড় হাটছড়ির লেজের টুকরো বলতে পারেন। মধ্যিখানে একটা ছোট্ট সোঁতা বিল থেকে বেরিয়ে গঙ্গায় পড়েছে। সোঁতার উপর কাঠের ব্রিজ আছে। তবে স্যার সত্যি বলতে কি, ওইটাই ছিল পুরনো আমলের আসল হাটছড়ি। গঙ্গার ভাঙনে ওখান থেকে বসতি সরে গেছে যেখানে, সেটাই এখন বড় হাটছড়ি। আচ্ছা, এই কারণেই ছোট হাটছড়িকে শুধু হাটছড়ি বলা হয়। ঠিক ধরেছেন স্যার, মূল নাম তো হাটছড়িই ছিল। ওখানে এখনও একটা জমিদার বাড়ি আছে, অর্ধেকটা গঙ্গায় তলিয়ে গেছে। বাকি অর্ধেকটাতে প্রাক্তন জমিদার বংশের কেউ কেউ থাকেন। জমিদার বংশের পদবি কিন্তু সাঁতরা স্যার। মধুবাবু, ভাষাবিদ পণ্ডিতেরা বলেন সামন্ত রাজ কথাটা থেকেই অপভ্রংশে সাঁতরা পদবি। তাই বটে স্যার, আমি ভাবতুম সাঁতরা পদবি জমিদারদের হয় কি করে। সবখানে দেখেছি কর্নেল স্থানীয় লোকজনের সাথে কথা বলে অনেক তথ্য জোগাড় করে ফেলেন। তাহলে হাটছড়ি গ্রাম এবং অক্ষয় সাঁতরার ব্যাকগ্রাউন্ডটা জানা গেল। এতক্ষণে আমার মনে ক্ষীণ আশা জাগলো, সত্যিই একটা রহস্য রোমাঞ্চে ভরা স্টোরি হয়তো পেয়ে যাব এবং দৈনিক সত্যসেবক পত্রিকার পাঠকরা তা গোগ্রাসে গিলবে। সকালে ব্রেকফাস্ট করে আমরা বাস স্ট্যান্ডে গেলুম। বড় হাটছড়ির বাস ছাড়লো 9:30। ভাগ্যিস আমরা বসার সিট পেয়েছিলাম। বাসটা যখন ছাড়লো তখন বাসটার ভেতরে তিল ধারণের জায়গা নেই। তারপর রাস্তায় যেখানে সেখানে থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পিল পিল করে যাত্রী বাসটার দুধারে, পেছনে, মাথার ওপর যেন মৌমাছির চাকের মতো অবস্থা সৃষ্টি করেছে। ভয় হচ্ছিল রাস্তার যা অবস্থা, দুধারে গভীর খাদ, বাসটা আবার টাল সামলাতে না পেরে উল্টে পড়ে যাবে না তো। মাত্র 8 কিলোমিটার যেতে 45 মিনিট সময় লেগে গেল। কর্নেল একটা সাইকেল রিক্সা ডাকলেন, কিন্তু হাটছড়িতে সাঁতরাবাবুদের বাড়ি যাবেন শুনে সে বলল, পায়ে হেঁটে চলে যান স্যার, ওই যে কাঠের ব্রিজ দেখছেন, রিক্সার ভার সহ্য করতে পারবে না। কোন কালের ব্রিজ, লোকে কিন্তু সব সাবধানেই চলাচল করে। আমার ওজন সইতে পারবে তো? হে, কি মনে হয় তোমার?
কিনারা দিয়ে যাবেন না যেন। শুনেছি বড় সাঁতরা বাবু ব্রিজ ভেঙে নাকি পড়ে গিয়েছিলেন, হাঁটুর মালাই জাগে ভেঙে গিয়েছিল। অক্ষয়বাবুর কথা বলছো? আজ্ঞে। উনি তো বড়, তাহলে ছোট জনের নাম কি? কালীপদ বাবু, উনি রোগা প্যাঁকাটি লোক স্যার। রিক্সাওয়ালা দুজন যাত্রী পেয়ে তক্ষুনি চলে গেল। কর্নেল বাইনোকুলারে ওদিকটা দেখে নিয়ে বললেন, চলো জয়ন্ত, বেশি দূর নয়। গাছপালার ফাঁকে দোতলা বিশাল একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে। ওটাই সম্ভবত অক্ষয়বাবুর বাড়ি। কাঠের সাঁকোটার অবস্থা সত্যি শোচনীয়। কর্নেল সাবধানে পেরিয়ে গেলেন। আমিও ওকে অনুসরণ করলুম। সংকীর্ণ রাস্তার দুধারে ঘন গাছপালা, ঝোপঝাড়। রাস্তায় পুরনো আমলের ইটের খোয়া মাথা উঁচিয়ে আছে। ডাইনে বাঁক নিয়ে দেখি ভেঙে পড়া গেট এবং ধ্বংসস্তূপ। বাঁ দিকে কাঁচা রাস্তাটা গ্রামের ভেতরে গিয়ে ঢুকেছে। গেটের পর এবড়ো খেবড়ো খোয়া ঢাকা রাস্তার দুধারে পাম গাছের সারি। মাঝে মাঝে একটা করে গাছ মরে দাঁড়িয়ে আছে স্কন্ধ কাটার মতো। বাড়িটা দুভাগে ভাগ হয়ে আছে, দুটো দরজা। বড়বাবু এবং ছোটবাবুর আলাদা আলাদা দরজা, তার মানে দুই ভাই পৃথগণ্য। প্রথমে ডাইনের দরজাটার কড়া নাড়া যাক। কড়া নাড়ার আগেই দরজা খুলে গেল এবং তাগড়াই চেহারার ফতুয়া ও খাটো ধুতি পরা কালো রঙের একটা লোক করজোড়ে প্রণাম ঠুকে বললেন, সাহেবরা কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ, আমি অক্ষয়বাবুর সঙ্গে দেখা করতে চাই। ভেতরে আসুন আগে। ওই বড় কর্তা মশাই দোতলার জানলা দিয়ে আপনাদের দর্শন পেয়েছেন। ভেতরে এক টুকরো উঠোন। উঠোনে ফুলের গাছের সঙ্গে আগাছার জঙ্গল গজিয়ে আছে। এক কোণে একটা গাই গরু চড়ছে। নিঝুম হয়ে আছে বাড়িটা। লোকটা আমাদের সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেল। একটা ঘরের সামনে সে একটু কেশে বলল, আগে ওনারা এসে গেছেন বড় কর্তা মশাই। ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বরে সাড়া এলো, ভেতরে নিয়ে আয় হতভাগা, কেন বিনয়ের অবতার। পুরনো জীর্ণ পর্দা তুলে সে বলল, আস্তে আজ্ঞা হোক, আসেন আসেন। সত্যি লোকটা বিনয়ের অবতার। ঘরটা বেশ বড়, বনেদি আসবাবপত্রে সাজানো, এমনকি ঝাড়বাতিও ঝুলছে। কোণের দিকে জানলার পাশে একটা উঁচু মস্ত বড় পালঙ্ক। পালঙ্কে ওঠার জন্য কাঠের ছোট্ট টুলের ওপর বিবর্ণ গালিচা ঢাকা। পালঙ্কে বালিশে ঠেস দিয়ে এক প্রৌঢ় ভদ্রলোক এক পা ছড়িয়ে আর এক পা হাঁটু অবধি তুলে বসেছিলেন। নমস্কার করে বললেন, আসুন আসুন কর্নেল সাহেব, আসুন আসুন, বসুন, এখানে এসে বসুন। দানু, তুই এদের জন্য কফি নিয়ে আয়। কর্নেল সাহেব কফির ভক্ত। আসুন, সে কি রান্নার ব্যবস্থা করতে বল নব ঠাকুরকে। ধানু চলে গেলে অক্ষয়বাবু বললেন, বাঁ হাঁটুতে ব্যান্ডেজ কর্নেল সাহেব, তাই উঠে বসতে পারছি না। কিছু মনে করবেন না যেন। বলে একটু করুণ হেসে আমার দিকে তাকালেন। উনি বুঝি সেই রিপোর্টার জয়ন্তবাবু? হ্যাঁ, নমস্কার নমস্কার। কি সৌভাগ্য! এতদিন দৈনিক সত্যসেবকে আপনাদের দুজনকার কত কীর্তিকলাপ পড়েছে, কল্পনাও করিনি আমার জীবনেও এমন সাংঘাতিক রহস্যময় ঘটনা ঘটবে এবং আপনাদের সচক্ষে দর্শন করব। আপনার স্ত্রী এবং সন্তানাদি? আরে বিয়েই করিনি তো স্ত্রী সন্তানাদি। সারা জীবন ভবঘুরের মতো ঘুরে বেড়িয়েছি কাহা কাহা মুল্লুক। শেষ জীবনে পৈতৃক বাড়িতে এসে ঠাঁই নিয়েছি। ওই আমার বইমাত্রেয় ভাই কালীপদ পুরো বাড়িটা দখল করে রেখেছিল, বুঝলেন। মামলা মোকদ্দমা করে শেষে দখল পেলুম। বাড়ির অর্ধেকটা তো গঙ্গায় তলিয়ে গিয়েছিল, ওদিকটা গভর্নমেন্ট দখল করে বন বিভাগের হাতে তুলে দিয়েছিলেন। ভাঙনরোধী জঙ্গল গজিয়েছে, নইলে এখান থেকেই গঙ্গা দর্শন করা যেত। আচ্ছা, সেই বইটার কথা বলুন। আরে মশাই, আমার দুর্মতি, বুঝলেন। মাস তিনেক আগে কলকাতা গিয়েছিলুম। কলেজ স্ট্রিটের ফুটপাতে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলুম। সেখানে পুরনো বই বিছিয়ে বসেছিল একটা লোক, হাঁক ছিল, যা নেবেন তাই 2 টাকা। তো হঠাৎ
চোখ গেল ওই বইটার দিকে। আসল মলাট নেই, হলদে মোটা কাগজে মলাট করে। আপনার চিঠিতে বইটার অদ্ভুত আচরণের উল্লেখ আছে, সেই কথাটা বলুন। অক্ষয়বাবুর মুখে ভয়ের ছাপ ফুটে উঠল এবার। উনি যা যা বললেন সবটাই কলকাতার কান্তি খটিক লেনের সেই ভক্তিবাবুর বর্ণনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। তবে ভক্তিবাবুর দুবার ঠ্যাং ভাঙেনি, কিন্তু অক্ষয়বাবুর ভেঙেছে, এই যা তফাৎ। ইতিমধ্যে ধানু কফি আর চানাচুর রেখে গেল ট্রেতে। কর্নেল কফির পেয়ালা তুলে চুমুক দিয়ে বললেন, বইটা এখন কোথায় রেখেছেন? ওই তো ওই দেয়ালে আঁটা আয়রন চেস্টে। তাহলে তারপর আর কোনো উপদ্রব হচ্ছে না? উপদ্রব মানে রাত দুপুরে আয়রন চেস্টের ভেতর বিদঘুটে সব শব্দ শুনতে পাই। আচ্ছা, আপনার বাড়িতে আপনি, ওই কাজের লোক ধানু আর নবঠাকুর, এছাড়া আর কেউ নেই? আগে না। পাশের বাড়িতে আপনার বৈমাত্রেয় ভাই কালীপদবাবু থাকেন, তার ফ্যামিলিতে কে কে আছেন? ওর দজ্জাল বউ রাধারানী, রাধারানীর এক উড়নচণ্ডী নেশাখোর ভাই, মানে কালীর শ্যালক তাপস, কাজের মেয়ে খান্তমণি। রাধারানীর সন্তানাদি নেই, ভীষণ ঝগড়াটে মেয়ে মশাই, খামোখা সকাল সন্ধ্যা আমার নামে পিণ্ডি চটকায়। কর্নেল দক্ষিণের জানলার দিকে আঙুল তুলে বললেন, ওইটা বুঝি আপনাদের গৃহদেবতার মন্দির? হ্যাঁ, নৃসিংহদেব আমাদের গৃহদেবতা। 500 বছরের পুরনো বিগ্রহ কর্নেল সাহেব। পালা করে পুজোর খরচ বহন করি। এক সপ্তাহ আমি, পরের সপ্তাহ কালী। পূজারীর নাম কি? আমার রান্নার ঠাকুর নবই বরাবর পূজারী। কালীর সঙ্গে রফা করেছিলাম, বাইরের পূজারী রাখলে অনেক বেশি দিতে হবে। নব ঠাকুরকে কালী যা দেয় তা আমার দেওয়ার অর্ধেক। হ্যাঁ, কম খরচায় কালী পুণ্যার্জন করছে, তবু ওর লোভ চায় না, বুঝলেন? কিসের লোভ? ওই ওর বিশ্বাস যে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ধনরত্ন নাকি আমি গোপনে গচ্ছিত রেখেছি। অথচ দেখুন, মাত্র 3 বছর হলো আমি বাড়ি ফিরেছি। সারা জীবন পাহাড় পর্বত অরণ্যে সাধুসঙ্গ করে বেরিয়েছি। কোনো গোপন ধনরত্ন থাকলে তার খবর কালীরই রাখার কথা। পিতৃদেবের মৃত্যুকালে কালী মাথার কাছে ছিল। হ্যাঁ, আমি তখন কোথায়? আপনার কি ধারণা? কি বিষয়ে? পূর্বপুরুষের ধনরত্ন। কর্নেল সাহেব, ধনরত্ন যা কিছু ছিল তা আমার ঠাকুরদাই খরচ করে গেছেন। ঠাকুরমার মুখে ছোটবেলায় শুনেছি খুব খরুচে লোক ছিলেন তিনি, বুঝলেন? বলে অক্ষয়বাবু হাত বাড়িয়ে পালঙ্কের পেছনে একটা সুইচ টিপলেন। নিচের দিকে ক্রিং ক্রিং করে চাপা শব্দ হলো। এতক্ষণে লক্ষ্য করলুম বাড়িতে বিদ্যুৎ আছে। ধানু দরজার বাইরে থেকে সাড়া দিল, আগে বড় কর্তা মশাই। হতভাগার এই স্বভাব, ভেতরে আয়। ধানু ভেতরে এলে অক্ষয়বাবু বললেন, সাহেবদের থাকার ঘর ঠিক করেছিস? আগে ওই নিচের ঘরের গেস্ট রুমে। গেস্ট রুম বল। যা, কর্নেল সাহেবদের নিয়ে যান যান, আপনারা বিশ্রাম করুন। খাওয়া দাওয়ার পর যথাসময় বিস্তারিত আলোচনা হবে। যান। নিচের তলার পশ্চিম দিকের গেস্ট রুমটা মন্দ নয়। দক্ষিণে খোলা বারান্দা, পশ্চিমের দরজা খুললে কাঁটাতারের বেড়ায় ঘেরা সরকারি জঙ্গল। তবে দক্ষিণের বারান্দায় রোদ্দুর আছে। বারান্দার নিচে শান বাঁধানো চত্বর, তার শেষে মন্দির। কর্নেল বাইনোকুলারে জঙ্গলে সম্ভবত পাখি খুঁজছিলেন। হঠাৎ বললেন, সর্বনাশ! এই জঙ্গলে ভালুক এলো কোত্থেকে? ভালুক? বলেন কি? কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, কয়েক সেকেন্ডের দেখা ঝোপে লুকিয়ে গেল। জয়ন্ত, আমাদের সাবধানে থাকা দরকার। কর্নেলের কথায় ভয় পেয়েছিল। পশ্চিমের দরজা খুললে ভাঙা জমিদার বাড়ির পাঁচিল, তার ওধারে বন দপ্তরের কাঁটাতারের বেড়া কোনো ভালুককে আটকাতে পারবে না। আবার দক্ষিণেও তাই, পাঁচিল ধসে পড়েছে কবে, তার উপর আগাছা গজিয়েছে। কাজেই ভালুক ইচ্ছে করলে দুটো দিক থেকেই এসে হানা দিতে পারে।
এখানে ঠান্ডাটা বড্ড বেশি, তাই স্নান করলুম না। আর কর্নেলের তো সামরিক জীবনের অভ্যাস, স্নান না করে দিব্যি 2 সপ্তাহ কাটিয়ে দিতে পারেন। আমাদের ঘরে টেবিল চেয়ার আছে, দুপুরে খাওয়াটা সেখানেই হলো। ধানু বাইরে বিনীতভাবে দাঁড়িয়ে তদারক করছিল। নব ঠাকুর ভালোই রাঁধেন। কর্নেল তাকে জিজ্ঞেস করলেন, পুরনো বাড়িতে নাকি ভূতের উপদ্রব হয়, এ বাড়িতে হয় না? আগে হতো না, ইদানিং হচ্ছে স্যার। রাত বিরেতে নানা রকম বিদঘুটে শব্দ শুনতে পাচ্ছি। তবে তবে আমি একটু আধটু তন্ত্রমন্ত্র চর্চা করি, তো মন্ত্রপাঠ শুরু করলেই প্রেতাত্মা পালিয়ে যায়। এই তো ধানুকে জিজ্ঞেস করে দেখুন না। আমি স্যার ওপরতলায় বড় কর্তামশাইয়ের পাশের ঘরে থাকি। ওই অত্যাচারটা ওপরতলায় বেশি হয়। ওই ছাদে মচমচ ধূপ ধূপ শব্দ শুনতে পাই। আর বড় কর্তার জানলার পাশে ফিস ফিস করে কারা কথাবার্তা বলে। টর্চ জ্বালি, কিন্তু কাউরেই দেখতে পাই না। এখানে ইলেকট্রিক আলো জ্বলে? আলোর কথা বলবেন না স্যার, এই আছে এই নেই। কোনো রাতে তো কারেন্টই থাকে না। সেই জন্য ওই দেখুন, আপনাদের জন্য লণ্ঠনের ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা ধানু, ওই জঙ্গলে বুনো জন্তু জানোয়ার আছে কিনা জানো? জবাব দিলেন নব ঠাকুর, কিছুদিন থেকে একটা ভালুক দেখা যাচ্ছে শুনেছি, তবে আমি দেখিনি স্যার। হ্যাঁ স্যার, গায়ের লোকেরা নাকি দেখেছে। আমি পরশু সন্ধেবেলা ওই গাই গরু আর বাছুরটারে ওই গোয়াল ঘরে ঢুকতে যাচ্ছিল। হঠাৎ টর্চের আলোয় পাঁচিলের উপর কালো মুন্ডু দেখলুম। মুন্ডুটা তক্ষুনি ওই ধারে নেমে গেল। গরুটা চমকে উঠেছিল। ভালুকই বটে, সেই জন্য ওই পাঁচিলের ওপর ওই কাটা ঝোপ কেটে চাপিয়ে রেখেছি। তোমাদের বড় কর্তা ভালুক দেখে সিঁড়িতে পড়ে হাঁটু ভাঙেননি তো? জানি না স্যার, উনি খুলে কিছু বলেননি। রাত দুপুরে কেন নিচে নামছিলেন জানি না। লোডশেডিং ছিল, হঠাৎ হুড়মুড় শব্দ আর উনার চেঁচানি শুনে গিয়ে দেখি সিঁড়ির নিচে হাঁটু চেপে ধরে ককাচ্ছেন। ও সেই রাত্রিরে ওই ডাক্তার নাড়ুবাবু ওই ওনারে বড় হাটছড়ি থেকে ডেকে আনলু। উনি ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। তারপরে 1 মাস বড় কর্তামশাই বিছানায় শুয়েছিলেন। আবার নাকি আছাড় খেয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন? আগে হ্যাঁ, ওই বড় কর্তামশাইয়ের বিকেলে ওই গঙ্গার ধারে বেড়াতে যাওয়ার অভ্যেস আছে। গায়ের ভেতর দিয়ে ঘুরে ওই জঙ্গলের মধ্যিখানে রাস্তা ধরে গঙ্গার ধারে যেতে হয়। তা যেই বিছানা ছেড়ে লাঠি হাতে হাঁটতে শুরু করেছেন, অমনি সেই অভ্যাস জাগিয়ে উঠেছিল। সন্ধেবেলায় গঙ্গার ধারে আবার আছাড় খেয়ে পড়েছিলেন। ভাগ্যিস জেলে পাড়ার লোকেরা ওনাকে দেখতে পেয়েছিল, ধরাধরি করে বয়ে নিয়ে এসেছিল। আবার নাড়ু ডাক্তার এসে ব্যান্ডেজ বেঁধে দিয়ে গেছেন। এই সময় নিচে কোথাও ঘন্টি বাজল। শোনা মাত্র ধানু চলে গেল। খাওয়ার পর কর্নেল দক্ষিণের দরজা খুলে চেয়ার নিয়ে গিয়ে রোদে বসলেন। চুরুট ধরিয়ে বাইনোকুলার তুলে সম্ভবত জঙ্গলে ভালুকটাকে খুঁজতে থাকলেন। আমি ভাত ঘুম দিতে বিছানায় গড়িয়ে পড়লুম। স্যার স্যার, আপনার চা। নব ঠাকুরের ডাকে চোখ খুলে দেখি সে চা এনেছে। বাইরে শেষবেলার ধূসর আলো। তারপরই ভালুকের কথা এবং কর্নেলের সাবধান বাক্য মনে পড়ল। আঁতকে উঠে দেখি দক্ষিণের দরজা ভেতর থেকে বন্ধ। আমার গায়ে কম্বল। হ্যাঁ, কর্নেলের কাজ। জিজ্ঞেস করলুম, ঠাকুরমশাই, কর্নেল সাহেবকে দেখেছেন? সাহেব সে তো কখন বেরিয়ে গেছেন, বোধ করি বেড়াতে গেছেন। চা খাওয়ার পর দক্ষিণের দরজাটা খোলার সাহস হলো না। উত্তরের দরজা দিয়ে বাড়ির ভেতর দিকের বারান্দায় চেয়ার পেতে বসলুম। বিদ্যুৎ আছে, কেননা বাড়িতে আলো জ্বলছে। ডান দিকে ছোট কর্তা কালীপদবাবুর বাড়ির দিকে তাকাতেই চোখে পড়ল এক ভদ্রমহিলা দোতলার জানলা বন্ধ করে দিলেন। বুঝলুম উনি সেই দজ্জাল মহিলা, কালীপদবাবুর স্ত্রী। একটু পরে সম্ভবত ওঁরই চিৎকার কানে এলো, কান্তমণি, ও কান্ত, বটিতে শান দিয়ে রেখেছিস তো? হ্যাঁ গিন্নিমা, এমন শান দিয়েছি যে 1 কোপে দুটো বলি হয়ে যাবে। সর্বনাশ! নিশ্চয়ই আমাকে আর কর্নেলকে লক্ষ্য করে কথা হচ্ছে। আস্তে আস্তে ডাকলুম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। নব ঠাকুর কথাগুলো শুনতে পেয়েছিলেন। ফিক করে হেসে বললেন, কান দেবেন না স্যার,
আমরা প্রত্যেক দিন শুনে শুনে অভ্যস্ত। একটা একটা মজা দেখবেন স্যার? বলে সে জোরে ডাকলো, ধানু, ও ধানু, জঙ্গলে ভালুক এসেছে, বল্লমটা শান দিয়েছ তো? ধানু গোয়াল ঘরে গরু ঢোকাচ্ছিল, সেখান থেকে সাড়া দিল, আগে বললাম শখ শখ করছে ঠাকুর মশাই, ওই ভাল্লুকরে এতর ওপর করে ফেলবো। দ্বিগুণ জোরে ভদ্রমহিলা বললেন, খান্ত, ও খান্তমণি, বটিখানা দে তো। এই নিন গিন্নিমা, একেবারে জোরে জোরে মারবে, খেসান করে মুন্ডু কেটে যাবে। তারপর পুরুষ কণ্ঠে কেউ ধমক দিল, কি হচ্ছেটা কি? শাঁখে ফুনা দিয়ে কি হচ্ছে না? হ্যাঁ? এই সময় কর্নেল ফিরে এলেন। আমার মাথার ওপর কোথাও বেল বেজে উঠল। ধানু হন্তদন্ত হয়ে ওপরে চলে গেল। তারপর কান ফাটানো শাঁখ বাজল। নবঠাকুর পট্টবস্ত্র পরে কোষাকুষি, গঙ্গাজলের ঘটি, ফুলের ডালি নিয়ে সিঁড়ির পাশের দরজা খুলে মন্দিরে পুজো দিতে গেলেন। কর্নেল এসে চাপা স্বরে বললেন, ভাগ্যিস অক্ষয়বাবু বিয়ে করেননি। যা বোঝা গেল এ বাড়িতে একজন মহিলা থাকলে কেলেঙ্কারি হতো। জ্ঞাতি কলহ সাংঘাতিক ব্যাপার। আপনি কি প্রজাপতি ধরতে বেরিয়েছিলেন নাকি হাঁসখালির বিলে হাঁস দেখতে? না, জঙ্গলে ভালুক খুঁজতে। বলেন কি? ভালুক অকারণে হিংস্র হয়ে উঠে শুনেছি। হ্যাঁ, তবে ভালুকের বদলে তার কয়েক গাছা লোম কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, কোথায়? মন্দিরের পেছনে একটা ঝোপের ভেতর। এই সময় ধানু এসে বিনীতভাবে বলল, আগে বড় কর্তা মশাই সাহেবদের ডাকছেন, আপনারা ওপরে চলেন। ঠাকমশাই মন্দিরে আসেন, আমি কফি তৈরি করেই নিয়ে যাচ্ছি। কর্নেলের পিঠে কিটব্যাগ এবং তার চেনের ফাঁকে প্রজাপতি ধরার জালের স্টিক উঁচিয়ে আছে। গলা থেকে ক্যামেরা এবং বাইনোকুলার ঝুলছে। মাথার টুপিটা ঝেড়ে পড়লেন তিনি। তারপর নিচে নেমে উঠোনের ঘাসে হান্টিং জুতোর তলা ঘষে সাফ করে বললেন, চলো জয়ন্ত, সাজ সরঞ্জাম সঙ্গেই থাক। দোতলায় অক্ষয়বাবুর ঘরে আলো জ্বলছিল। তবে লোডশেডিংয়ের কথা ভেবে পাশে একটা টেবিলের ওপর চিনে লণ্ঠন দম কমিয়ে রাখা রয়েছে। জানলাগুলো বন্ধ। ওপরে শীতের হাওয়ার উপদ্রব বেশি। আমরা গিয়ে বসলুম। অক্ষয়বাবু গম্ভীর মুখে বললেন, সকর্ণেই শুনলেন তো আপনি যে কালীর বউ কিরকম অকারণ ঝগড়া বাঁধাতে চায়? হ্যাঁ হ্যাঁ, ভদ্রমহিলা সম্ভবত মানসিক রোগী। অক্ষয়বাবুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। ঠিক ঠিক ধরেছেন। আমার ভয় হয় কবে না সত্যি এ বাড়িতে কারো দিকে বঁটি ছুঁড়ে মারে। কালীর উচিত ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া। হ্যাঁ, খেয়ে বলবে বলুন। জঙ্গলের রাস্তায় গঙ্গার ধারে গিয়েছিলুম, কাছেই শ্মশান আছে দেখলুম। হ্যাঁ, ওটাই সাবেক আমলের শ্মশান। শ্মশানকালীর মন্দির ছিল, ধ্বংস হয়ে গেছে। আপনি কি ওখানে গিয়েই ওই অদৃশ্য হাতের চাটি খেয়েছিলেন? আগে হ্যাঁ, মানে শ্মশানের কাছাকাছি যেই না গেছি অমনি একেবারে ধাঁ করে মাথায় জোরে চাঁটি। আছাড় খেয়ে পুরনো আমলের ঘাটের এক টুকরো পাথরে পড়ে গিয়েছিলাম। ব্যাস, পড়বি তো পর সেই বাঁ হাঁটু ঠুকে উফ, একটু নড়ানো যাচ্ছে না। কলকাতায় গিয়ে চিকিৎসা করাবো কিনা ভাবছি। এই সময় একটা চাপা শব্দ হতে থাকলো। অক্ষয়বাবু আঁতকে উঠে বললেন, আয় আয় আয়, ওই শুনুন, আয়রন চেস্টের ভেতর বইটা যেন লাফাচ্ছে, শুনতে পাচ্ছেন? কর্নেল পকেট থেকে তার খুদে কিন্তু জোরালো আলোর টর্চ বের করে আয়রন চেস্টের কাছে গেলেন। তারপর ওটার গায়ে কান পেতে বললেন, হ্যাঁ হ্যাঁ, একটা কিছু নড়াচড়া করছে বটে। বইটা, ভুতুড়ে বইটা। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। কর্নেল বললেন, আয়রন চেস্টের চাবিটা দিতে আপত্তি না থাকলে একবার দিন তো। না না না, আপত্তি কিসের? এই নিন। কর্নেল চাবিটা লুফে নিয়ে আয়রন চেস্টটা খুললেন। ভারী এবং মোটা ইস্পাতের দরজার হাতল টানার সঙ্গে সঙ্গে কর্নেলের মুখের ওপর একটা বই ছিটকে পড়ল। উনি দ্রুত মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, তাই বইটা ওর দাড়িতে লেগেছিল। বইটা ধরে উনি আয়রন চেস্টের ভেতরটা দেখে নিয়ে দরজা বন্ধ করলেন। তারপর সঙ্গে সঙ্গে তালা এঁটে দিলেন। কর্নেল চাবিটা অক্ষয়বাবুকে ফেরত দিয়ে বইটা খুলছেন, এমন সময় লোডশেডিং হয়ে গেল। অক্ষয়বাবু হাত বাড়িয়ে চীনা লণ্ঠনের দম বাড়িয়ে দিলেন। তারপর বললেন, দেখলেন দেখলেন,
কর্নেল তুম্ব মুখে বললেন, থাক, বইটা এখন খোলার দরকার নেই। বলা যায় না লণ্ঠনটা নিভে গেলে কেলেঙ্কারি। আমার টর্চ জেলে যদি পড়ার চেষ্টা করি, হয়তো প্রেতাত্মা আমার টর্চ বিগড়ে দেবে। ঝুঁকি নিয়ে লাভ নেই। হলুদ মলাটে লাল সুতো সেলাই করা এবং লাল কালিতে লেখা প্রেতাত্মার অভিশাপ। ঠিক একই বই কলকাতায় ভক্তিবাবু দিয়ে গেছেন কর্নেলকে। বইটা উনি কিট ব্যাগে ঢুকিয়ে চেন এঁটে দিলেন। আচ্ছা অক্ষয়বাবু, বাই এনি চান্স আপনি ভক্তিভূষণ হাঁটি নামে কোনো ভদ্রলোককে চেনেন? ভক্তিভূষণ হাঁটি? না তো। কোথায় থাকেন তিনি? কলকাতায়। তা ওর কথা কেন জিজ্ঞেস করছেন কর্নেল সাহেব? উনিও এক কপি প্রেতাত্মার অভিশাপ কিনে আপনার মতোই বিপদে পড়েছেন। হ্যাঁ, বলেন কি? তবে ওকে অবশ্য প্রেতাত্মা আছাড় মারেনি, চাঁটিও মারেনি। উনি দিব্যি হাঁটা চলা করে বেড়াচ্ছেন। অক্ষয়বাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন, বললেন, তো উনিও কি আপনার সাহায্য চাইতে গিয়েছিলেন? হ্যাঁ, বইখানা আমি আপনার মতোই আলমারির লকারে চাবি এঁটে রেখে এসেছি। তা আলমারির ভেতর কোনো শব্দ টব্দ? আমি শুনিনি, তবে আমার কাজের লোক ষষ্ঠীচরণ শুনেছে। এই সময় ধানু কফি আর স্ন্যাক্সের ট্রে নিয়ে এলো। এতক্ষণ নিচের মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা বাজছিল, এবার থেমে গেল। ধানু ট্রে রেখে দ্রুত চলে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, ওই জঙ্গলে একটা বুনো ভালুক আছে শুনলাম। দুপুরে বাইনাকুলারে কি একটা কালো জন্তু কয়েক সেকেন্ডের জন্য আমিও দেখেছি। হ্যাঁ, ধানুও ভালুকটার মুখ দেখেছে বলছিল। বুঝতে পারছি না যে ওই জঙ্গলে ভালুক এলো কি করে। এক হতে পারে কোনো মাদারির খেলোয়াড় ভালুক হয়তো পালিয়ে এসেছে। শুনেছি পোষা ভালুক কোনো কারণে হঠাৎ খেপে যায়, তখন বুনো ভালুকের চেয়ে নাকি হিংস্র হয়ে ওঠে। তো কেউ থানায় পুলিশকে বা ফরেস্ট অফিসে কেন খবর দিচ্ছে না? দেখি ধানুকে দিয়ে আমিই না হয় খবর পাঠাবো। কফি খেয়ে পেয়ালা রেখেছি এবং কর্নেল চুরুট ধরিয়েছেন, এমন সময় হঠাৎ ছাদের ওপর ধূপ ধূপ শব্দ হলো এবং কড়িবর্গার ফাঁকে ঝরঝর করে একটু চুনবালি খসে পড়ল। ওই 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 শুনুন, ধানো ধানো। বিদ্যুৎ নেই, তাই কলিং বেল বাজানোর উপায় নেই। ধানু নিচে থেকে সাড়া দিল, আগে বড় কর্তামশাই, যাচ্ছি। বললম নিয়ে চিলে কোঠায় চলে যা ধানু। আবার সেই অত্যাচার। কর্নেল পকেট থেকে টর্চ বের করে এগিয়ে গেলেন, তাকে অনুসরণ করলুম। অক্ষয়বাবু বললেন, যাবেন না কর্নেল সাহেব, আপনারা আমার অতিথির বিপদ হলে মুখ দেখাতে পারবো না। কর্নেল সে কথায় কান দিলেন না। সিঁড়ি বেয়ে চিলে কোঠার ছাদে গিয়ে উনি টর্চ জ্বাললেন। আশ্চর্য, ছাদে কেউ নেই। কর্নেল এগিয়ে গিয়ে পশ্চিমের আলিশায় ঝুঁকে টর্চের আলো জেলে বললেন, আশ্চর্য। হ্যাঁ, কি? কয়েক সেকেন্ডের জন্য দেখলুম পাইপ বেয়ে সেই ভালুকটা নামছে। সার্কাসের ভালুক নাকি? আর দেখতে পেলেন না? না, নিচে ঝোপ জঙ্গল আছে। ধানু বল্লম আর টর্চ হাতে উঠে এলো এতক্ষণে, বলল, বল্লমটা খুঁজে পাচ্ছিলুম না। কিছু দেখতে পেলেন আপনারা? না। ধানু পূব দিকে টর্চের আলো ফেলে বলল, ছাদ ও পাঁচিল তুলে ভাগ করা হয়েছে। ওই ছোট কর্তামশাইয়ের ছাদে যে আলো ফেলে খুঁজবো তার জো নেই। ওই বঁটি নিয়ে ছোট গিন্নিমা তেড়ে আসবেন। কর্নেল পা বাড়িয়ে বললেন, আমার মনে হয় ওদিকে কোনো শব্দ হয়নি, তাহলে ওরা ওদের অংশের ছাদে খোঁজ দিয়ে আসতেন। কিছু বলা যায় না। ছোট কর্তামশাই পাঁচিল ডিঙিয়ে এ ছাদে এসে ধূপ ধূপ শব্দ করেন কি না কে জানে। আমরা সিঁড়ির মুখে গেছি, এমন সময় কালীপদবাবুর অংশের ছাদে কে জড়ানো গলায় গেয়ে উঠল, তালুকদারের ফালুক গেল শালুক খেতে পুকুরে, হঠাৎ করে কামড়ে দিল আমায় ঘেউ কুকুরে, কুকুরে কামড়ে দিল রে। ধানু হাসি চেপে বলল, ছোট কর্তামশাই শালাবাবু, তাপসবাবু আগে নেশা করেছেন মনে হচ্ছে। বাহ, তাপসবাবুর ভালুক দর্শন হয়েছে। ছাদ থেকে দোতলায় নেমে কর্নেল বললেন, ধানু, তোমার কর্তামশাইকে বলো আমরা আপাতত নিচে যাচ্ছি। আমার পোশাক বদলাতে হবে,
হাঁসখালির বিলে হাঁস দেখতে গিয়েছিলুম, পোশাকে কাদা লেগে রয়েছে। নিচে গেস্ট রুমে দরজায় লণ্ঠন জেলে রেখে নবঠাকুর রান্নাঘরে ছিলেন। উঁকি মেরে বললেন, স্যার কটায় খাবেন? আসলে আপনারা কলকাতার মানুষ তো, তাই জিজ্ঞেস করলাম। তোমার কর্তা কটা বাজলে খান? আগে 9টায়। ঠিক আছে, আমরা ওই সময় খাবো। আপাতত 1 বালতি জল চাই। একটু গরম জল মিশিয়ে দিচ্ছি স্যার, যা ঠান্ডা পড়েছে, জল একেবারে বরফ। তাই দাও। বলে কর্নেল লণ্ঠন তুলে নিয়ে ঘরে ঢুকলেন। লণ্ঠন টেবিলে রেখে কিট ব্যাগ খুলে দেওয়ালের ব্র্যাকেটে ঝুলিয়ে দিলেন। টুপিটাও ঝুলিয়ে রেখে চেয়ারে বসলেন। বললুম, কর্নেল, ভুতুরে বইটা দেখছি আপনার কিট ব্যাগের ভেতরে একেবারে শান্ত হয়ে আছে। ক্লান্তি জয়ন্ত, ক্লান্তি। তখন আয়রন চেস্টের ভেতরে অত নাচানাচি করেছে, তারপর আবার আমার দাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে সুরসুরি খেয়েছে, তাই ক্লান্তিতে ঝিমোচ্ছে। ভয়ও পেয়েছে বই কি, আবার যদি দাড়িতে চেপে ধরি। ব্যাপারটা কিন্তু সত্যি অবিশ্বাস্য, বুদ্ধিতে এর ব্যাখ্যা মেলে না। তাছাড়া ছাদেই বা ভালুক উঠল কেন? ভালুক গাছে চড়তে পারে, পাইপ বেয়ে ছাদে চড়তে পারে না। কিন্তু প্রশ্নটা হলো কেন? সম্ভবত সার্কাসের ভালুক। এই শীতে গ্রামাঞ্চলেও সার্কাসের দল আসে, কোনো দল থেকে পালিয়ে এসেছে। তো তুমি বলছো ছাদে চড়ল কেন? অভ্যেস। ট্রাপিজের খেলায় পাকা, তাই ছাদে চড়ে কসরত দেখাচ্ছিল। কর্নেলের চুরুট নিভে গিয়েছিল, লাইটার জেলে ধরিয়ে নিলেন। আপনি পোশাক বদলাবেন বললেন, কিন্তু সঙ্গে তো আমার মতো বাড়তি এক প্রস্ত পোশাক আনেননি আপনি। আলবাত এনেছি। কিট ব্যাগটা কেমন হৃষ্টপুষ্ট দেখতে পাচ্ছ না? বলার সঙ্গে সঙ্গে কিট ব্যাগটা ব্র্যাকেট থেকে ধপাস করে নিচে পড়ে গেল। চমকে উঠেছিল। কর্নেল উঠে গিয়ে ব্যাগটা তুলে বললেন, মরচে ধরা পুরনো ব্র্যাকেট, হুকগুলো ক্ষয়ে গেছে, বরং ব্যাগটা টেবিলে রাখি। কর্নেল নিচ থেকে ব্র্যাকেটের ভাঙা হুকটা কুড়িয়ে বাইরে ছুঁড়ে ফেললেন। বললুম, কর্নেল, ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। উনি কোনো কথা বললেন না। চেন খুলে প্যান্ট শার্ট বের করে নিলেন। তারপর চেন এঁটে টেবিলে লম্বালম্বি ব্যাগটাকে দাঁড় করিয়ে রাখলেন। একটু পরে নবঠাকুর 1 বালতি জল এনে সংলগ্ন বাথরুমে রেখে গেলেন। এতক্ষণে বিদ্যুৎ এলো। কর্নেল জ্যাকেট খুলে সেই ব্র্যাকেটের হুক পরীক্ষা করে শক্ত একটা হুকে ঝুলিয়ে দিলেন। তারপর পোশাক বদলাতে বাথরুমে ঢুকলেন। একটু পরে দেখি টেবিলে কিট ব্যাগটা কাত হয়ে পড়ল। আমার বুকের ভিতরটা ঠান্ডা হিম হয়ে গেল। এবার যদি কিট ব্যাগটা নাচতে শুরু করে, কি করব ভেবে পাচ্ছিলুম না। কিন্তু কিট ব্যাগটা কাত হয়েই রইল। কর্নেল প্যান্ট শার্ট বদলে তোয়ালেতে মুখ মুছে দাড়ি এবং টাকের 3 পাশের চুল আঁচড়ে ধোপ দুরস্ত হয়ে বেরুলেন। জ্যাকেটটা পরে নিলেন। তারপর খাটের তলা থেকে রবারের চটি পরে চেয়ারে বসলেন। কিট ব্যাগটা দ্বিতীয়বার পড়ায় তুমি যদি ভয় পেয়ে থাকো, কিছু বলার নেই। না, মানে ব্যাপারটা একটু অদ্ভুত। কারণ আপনিই তো বলেন, কোনো ঘটনাকে তার সঠিক ব্যাকগ্রাউন্ডে রেখে বিচার করা উচিত। আর কিট ব্যাগে প্রেতাত্মার অভিশাপ আছে, তাই আর কি। ব্যালেন্স জয়ন্ত, ব্যালেন্স। এ ধরনের লম্বাটে কোনো ব্যাগকে সোজা বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা কঠিন, মাধ্যাকর্ষণ তত্ত্বের ব্যাপার। তবে আমি ইচ্ছে করেই ব্যাগটা ওভাবে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম। না, তুমি দেখছি দিনে দিনে ক্রমশ। ওর কথা থেমে গেল। পশ্চিম দিকে দরজায় আচমকা শব্দ হলো এবং নড়তে থাকলো। সেই সঙ্গে খড়খড় খসখস অদ্ভুত শব্দ। কর্নেল সোজা উঠে গিয়ে দরজাটার সামনে দাঁড়িয়ে চাপা গলায় বললেন, বাবা ভালুক, খামোখা রিভলভারের একটা গুলি খরচ করাবে কেন? আজকাল গুলির যা দাম বাবা। এভাবে কিছু হবে না ডার্লিং, তুমি ভুল পথে হাঁটছো। অমনি দরজার নড়াচড়া এবং শব্দটা থেমে গেল। বললুম, কি সর্বনাশ, ভালুকটা নাকি? সার্কাসের ভালুক তো মানুষের কথা বোঝে। কালই আপনি থানায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়ে আসুন। এভাবে একটা ভালুক ঘুরে বেড়াচ্ছে, কখন কার ওপর ঝাঁপিয়ে পড়ে বলা তো যায় না। দেব দেব বলে কর্নেল চোখ বুজে টাকে হাত বুলোতে লাগলেন। নবঠাকুর দরজার সামনে এসে বললেন, কফি খেতে ইচ্ছে হলে বলবেন স্যার। কর্তামশাই আপনার জন্য কেষ্টনগর থেকে কফি আনিয়ে রেখেছেন। কর্নেল চোখ বুজে বললেন, কেষ্টনগরে আমরা একবার কফির বদলে চাফি খেয়েছিলুম, মনে আছে জয়ন্ত? হ্যাঁ, মনে থাকবে না?
চা আর কফি মিশিয়ে চাফি, তার সঙ্গে অবশ্য সরপুরিয়াও ছিল। আগে সরপুরিয়াও আছে রাত্রে খাওয়ার সময়। না ঠাকুরমশাই, সকালে ব্রেকফাস্টে দেবেন বরং। ঠিক আছে স্যার, ফ্রিজে রাখা আছে, সে কারেন্ট থাক আর নাই থাক, সরপুরিয়া কখনো নষ্ট হয় না। ধানু এসে বলল, আগে বড় কর্তামশাই সাহেবদের ডাকছেন। ঘড়ি দেখে কর্নেল বললেন, চলো জয়ন্ত, সময় কাটছে না, অক্ষয়বাবুর সঙ্গে গল্প করা যাক। দরজা খোলা থাকবে? থাক। ধানু বলল, দরজায় শেকল আটকে দিচ্ছি স্যার, ও ঠাকমশাই আসেন, আমিও আসি, ও কিচ্ছু চুরি যাবে না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললুম, আচ্ছা কর্নেল, ফিরে গিয়ে যদি দেখেন বইটা কিটব্যাগ থেকে বেরিয়ে টেবিলের তলায় কিংবা বিছানায় চলে গেছে? যাক না, প্রেতাত্মাকে স্বাধীনতা দিয়ে দেখা যাক কি করে। অক্ষয়বাবু পালঙ্কে একই অবস্থায় হেলান দিয়ে বসেছিলেন। বিছিয়ে রাখা পায়ের হাঁটু মেলে ব্যান্ডেজে হাত বোলাচ্ছিলেন। আমাদের দেখে ধুতি টেনে পা ঢেকে বললেন, আসুন আসুন কর্নেল সাহেব, আসুন। আমরা ওর পালঙ্কের কাছে সেকেলে সোফায় বসলুম। উপাসের ছাতে কালীবাবুর শ্যালক মাতাল হয়ে গান গাইছিলেন। অক্ষয়বাবু হাসবার চেষ্টা করে বললেন, কালীকে ওই ছোকরাই সর্বশান্ত করে ছাড়বে। দিদির কাছে তাপস নাকি নেশার টাকা আদায় করে। কালীর বউ আবার ভাইয়ের এতটুকু বদনাম শুনলে খেপে যায়। হ্যাঁ, তো আপনার সামনেই তো দুবার অদ্ভুত ঘটনা ঘটল। এ বিষয়ে আপনি নিশ্চয়ই কোনো চিন্তাভাবনা করেছেন? কিছু বুঝতে পারছি না, তবে ওই ভালুকের ব্যাপারটা আলাদা। ওটা নিশ্চয়ই কোনো সার্কাস দলের ভালুক, অনেক কসরত জানে। হ্যাঁ, আমার পা ভালো থাকলে ভালুকটাকে গুলি করে মারতাম, বুঝলেন। আপনার বন্দুক আছে বুঝি? আছে। বলে বিছানার ওপাশ থেকে দোনলা বন্দুক তুলে দেখালেন অক্ষয়বাবু। এই যে এলাকায় চুরি ডাকাতি হয়, তাই বন্দুকের লাইসেন্স জোগাড় করেছিলাম, কিন্তু ভালুককে গুলি করে মারা যায়, প্রেতাত্মাকে তো যায় না, সেটাই প্রবলেম। আপনি দেখলেন তো যে ভুতুড়ে বইটা কি খেলটাই না দেখালো। হ্যাঁ, আমি মুখ না ঘোরালে নাক ভেঙে দিত। ওফ, কি সর্বনেশে বই মশাই, ওটাকে কেন যে গঙ্গায় ফেলে দিইনি। আসলে আসলে আমার মনে হয়েছিল এর পেছনে কোনো জটিল রহস্য আছে, বুঝলেন। তাই আপনাকে ডেকে বইটা না দেখানো পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না। হ্যাঁ, বইটাকে নিচে রেখে এসেছেন? আমার ব্যাগে ভরে রেখেছি, তবে ব্যাগটা দেওয়ালের ব্র্যাকেটে ঝুলিয়েছিলাম, ব্র্যাকেটের হুক ভেঙে সেটা নিচে পড়ে গিয়েছিল। বলেন কি? ব্যাগটা টেবিলে সোজা করে রেখে বাথরুমে ঢুকেছিলাম, এসে দেখি ব্যাগটা কাত হয়ে পড়ে আছে। জয়ন্তর চোখের সামনেই ঘটনা ঘটেছে। না 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 না, বইটা তাহলে নিচে রেখে আসাটা ঠিক হয়নি। এই সময় হঠাৎ আমাদের পিছন দিকে জানলার ওধারে ফিসফিস শব্দে কারা কথা বলে উঠল। অক্ষয়বাবু নড়ে বসলেন, ইশারায় আঙুল তুললেন। কর্নেল পালঙ্কের পাশ দিয়ে এগিয়ে গিয়ে জানলাটা খুললেন, তারপর টর্চের আলো জ্বাললেন। আশ্চর্য, এদিকে তো দাঁড়ানোর মতো জায়গা নেই, খাড়া দেওয়াল নেমে গেছে। সেই তো বলছি, আমার মশাই বুদ্ধিশুদ্ধি খুলিয়ে গেছে একেবারে। ফিসফিস কথাবার্তার শব্দ ততক্ষণে বন্ধ হয়ে গেছে। আমি হতবাক হয়ে বসে আছি। ভয়ে যে পাইনি তা নয়, তবে কর্নেল পাশে আছেন বলে সাহস পাচ্ছিলুম। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আপনাদের গৃহদেবতা নৃসিংহদেবের পুজো আচ্ছা নিয়মিত হয়, অথচ তিনিও প্রেতাত্মাটাকে জব্দ করতে পারছেন না, এটাই আশ্চর্য। পাশের বাড়ি থেকে হঠাৎ বিকট মেয়েলি কান্নার শব্দ ভেসে এলো। অক্ষয়বাবু বললেন, ওই আর এক জ্বালা, মেন্টাল পেশেন্ট। ধানু বলে হেঁকে উনি পালঙ্কের পাশে একটা সুইচ টিপলেন। ধানু বাইরে থেকে বলল, আগে বলেন। তা ভেতরে আসবি তো নাকি? কি হয়েছে রাধারানীর? ওরকম কান্নাকাটি করছে কেন? ধানু ভেতরে ঢুকে বলল, আগে বলেন তো, জেনে আসি। তোর তো খান্তমণির সঙ্গে কথা হয়, শোন, তাকে চুপি চুপি ডেকে শুনে আয়, যেমন মরা কান্না কাঁদছে কেন। যা। আগে খান্তমণি আমার মামা তো বোন বড় কর্তা মশাই,
আপনি যখন আসেননি তখন আমি ছোট কর্তামশাইয়ের বাড়ি কাজ করতুম, তো যখন আপনি এলেন তখন খান্তমণিকে এনে দিল উনাদের জন্য। নে বাবা, এ তো একেবারে ইতিহাস শুরু করে দিল। জেনে আয় শিগগির, আমার বড্ড অস্বস্তি হচ্ছে। যা। ধানু চলে গেল। কর্নেল বললেন, বোঝা যাচ্ছে ধানু আপনাদের পরিবারের পুরাতন ভৃত্য। হ্যাঁ, আমি যখন ফিরে এলুম তখন বাবার কথা মতো ওই ধানুই আমার সার্ভেন্ট হয়েছিল। তো বাবা নাকি মৃত্যুর আগে ধানুকে এই আদেশ দিয়ে গিয়েছিলেন। আপনি একটু আগে বললেন আপনার ভ্রাতৃবধূর কান্না শুনে আপনার অস্বস্তি হচ্ছে। কেন অস্বস্তি হচ্ছে তা বলতে আপত্তি আছে? ওই যে নেশাখোর ছোকরা তাপসের কথা বলছিল, ও এখানকার যত নেশাখোর গুন্ডামস্তানের সঙ্গে মেলামেশা করে। আমার ভয় হয়, বুঝলেন? আমার ভয় হয় যে কালী বউয়ের ভয়ে ওকে যা প্রশ্রয় দেয়, মানে কবে না টাকার লোভে হতভাগা কালীকেই। বলে উনি চোখ বুজে শিউরে ওঠার ভঙ্গি করলেন। আপন মনে আবার বললেন, প্রভু নৃসিংহদেব, রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নৃসিংহদেব, রক্ষা করো। অক্ষয়বাবু করজোরে চোখ বুজে গৃহদেবতার নাম আওড়াতে থাকলেন। কিছুক্ষণ পরে ধানু এসে বাইরে সাড়া দিল, আগে বড় কর্তামশাই। তা ভেতরে আসতে কি লজ্জা করে হতভাগা? ধানু ভেতরে ঢুকে বলল, ওই কেষ্টনগরে ছোট কর্তামশাইয়ের শ্বশুর মশাইয়ের হঠাৎ অসুখ, সেই খবর পেয়ে ছোট গিন্নিমা কান্নাকাটি করছেন। ছোট কর্তামশাই বাড়ি ছেড়ে যাবেন কি করে, তাই শালাবাবু আর খান্তমণি ছোট গিন্নিমাকে নিয়ে কৃষ্ণনগর যাবেন। ওই 9:30 বাস, তো সেই বাসে চেপে যাবেন আগে। যত সব, আমি ভাবি না জানি কি সর্বনাশ হয়েছে বাড়িতে। ধানু চলে গেল। কর্নেল ঘড়ি দেখে বললেন, ওঠা যাক। বিকেলে হাঁসখালির বিলে বুনো হাঁসের ছবি তুলতে গিয়ে খুব হাঁটাহাঁটি করেছি, ক্লান্ত লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, যান, আপনি গিয়ে বিশ্রাম করুন। নবঠাকুরকে বলা আছে যখন খেতে চাইবেন তখনই ব্যবস্থা হবে। ওফ, যা শীত পড়েছে, হঠাৎ শীত, বুঝলেন? পরশু আর কাল এদিকে খুব বৃষ্টি হলো, তাই এবার শীতটা জাঁকিয়ে পড়েছে। আর হ্যাঁ, বইটা? হ্যাঁ, বইটা প্রেতাত্মার, কাজেই একটু দুষ্টুমি করতেই পারে। নিচে এসে দেখি ধানু আর নবঠাকুর রান্নাঘরের মেঝেয় বসে গল্প করছেন। আমাদের দেখে ধানু উঠে এসে দরজার শেকল খুলে দিল। কর্নেল ঘরে ঢুকে বললেন, বইটার কি অবস্থা দেখা যাক। তিনি কিটব্যাগের চেন খুলে বললেন, এ কি, বইটা নেই দেখছি। আমার চোখ গেল পশ্চিমের দরজার কাছে। দেখলুম বইটা দরজার নিচে পড়ে আছে। কর্নেলকে বললুম, ওই দেখুন। কর্নেল বইটা তুলে এনে কিটব্যাগে ঢুকিয়ে দিয়ে বললেন, প্রেতাত্মাই বটে। ধানু পাশের বাড়িতে খবর আনতে গিয়েছিল, ঠাকুরমশাই রান্নাঘরে ছিলেন, তখন প্রেতাত্মা চুপি চুপি ঘরে ঢুকে এই কর্মটি করেছে। বলেই উনি চমকে উঠলেন হঠাৎ। জয়ন্ত, জয়ন্ত, টেবিলে ভালুকের লোম পড়ে আছে, দেখছো? অবাক হয়ে দেখলুম টেবিলে সত্যিই কয়েকটা কালো লোম পড়ে আছে। একে তো নতুন জায়গায় গেলে আমার ঘুম আসতে চায় না, তার উপর প্রেতাত্মা এবং ভালুকের অদ্ভুত কাণ্ড কারখানা। কতক্ষণ পরে সবে চোখের পাতায় ঘুমের ঘোর লেগেছে, হঠাৎ সেটা কেটে গেল কি একটা শব্দে। নিঝুম রাতে যে কোনো ছোট শব্দ বড় হয়ে কানে ধাক্কা দেয়। মন্দিরের দিকে কার চলাফেরার শব্দ এবং চুপি চুপি কথাবার্তার শব্দ। কর্নেলের নাক ডাকছিল। চাপা স্বরে ডাকলুম, কর্নেল, কর্নেল। ওর নাক ডাকা থেমে গেল। তারপর ঘুম জড়ানো গলায় বললেন, আরে ঘুমো। জানলার ফাঁকে বাইরের বিদ্যুতের আলো আর দেখা যাচ্ছিল না। বুঝলুম লোডশেডিং চলছে। বাইরের শব্দ থেমে গেল হঠাৎ। কতক্ষণ আর জেগে থাকা যায়? কর্নেলের পরামর্শ মনে পড়ল, ঘুম না এলে 100 থেকে উল্টো দিকে 99-98 করে গুনতে হয়। এতে কাজ হয়েছিল। কখন গভীর ঘুমে তলিয়ে গেছি বুঝতেই পারিনি। সেই ঘুম ভেঙে গেল বাইরের চিৎকার চেঁচামেচিতে। হুড়মুড় করে উঠে বসলুম। তারপর মশারি থেকে বেরিয়ে দেখি কর্নেল বিছানায় নেই। মশারিটা অর্ধেক তোলা আছে। দক্ষিণের দরজা হাট করে খোলা।
বাইরে ভোরের আলো গাঢ় কুয়াশায় ধূসর হয়ে আছে। দক্ষিণের মন্দির চত্বর থেকে চেঁচামেচি হচ্ছিল, তাই দরজা দিয়ে বেরিয়ে বারান্দায় গেলুম। দেখলুম নবঠাকুর হাউ মাউ করে কর্নেলকে কি বলছেন। এদিকে ধানু ভেউ ভেউ করে কাঁদছে। দোতলা থেকে অক্ষয়বাবু চিৎকার করে বলছেন। চত্বরে নেমে গিয়ে কর্নেলকে জিজ্ঞেস করলুম, কি হয়েছে কর্নেল? মার্ডার। মার্ডার মানে খুন? কে খুন হয়েছে? কালীবাবু। তারপর ধানুকে বললেন, শিগগির থানায় যাও, পুলিশে খবর দাও, গিয়ে বলো কালীবাবু খুন হয়েছে। যাও যাও। বলে তাকে ধাক্কা দিলেন কর্নেল। ধাক্কায় কাজ হলো। ধানু দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে দরজা দিয়ে উধাও হয়ে গেল। নবঠাকুর পূজারীর বেশে দাঁড়িয়েছিলেন। কান্না জড়ানো গলায় আমাকে বললেন, গঙ্গা স্নান করে পুজো করতে এসে দেখি মন্দিরের দরজা খোলা, ছোট কর্তা বাবু উপর হয়ে পড়ে আছেন। ওই দেখুন রক্তারক্তি অবস্থা। কর্নেল তাকে ধমক দিয়ে বললেন, আপনি অক্ষয় বাবুকে গিয়ে বলুন কি হয়েছে, উনি ডাকাডাকি করছেন, শুনতে পাচ্ছেন না? নবঠাকুর চলে গেলেন। আমি মন্দিরের সিঁড়িতে উঠে দেখলুম একটা রোগাটে গড়নের ভদ্রলোক উপুড় হয়ে পড়ে আছেন। পায়ের দিকটা দরজার বাইরে আর বাকি অংশটা দরজার ভেতরে। পরনে ধুতি, গায়ে জামার ওপর সোয়েটার, কিন্তু সেটা ছিঁড়ে ফালা ফালা। মাথার পেছনে চাপ চাপ রক্ত। দেখেই নেমে এসে বললুম, কর্নেল, এটা নিশ্চয়ই সেই শয়তান ভালুকটার কাজ। কর্নেল মোজা পরা পায়ের চটি খুলে মন্দিরের ভেতরে ঢুকে গেলেন। তারপর ওর খুদে টর্চ জ্বেলে নৃসিংহদেবের মূর্তির পেছনে হাঁটু গেড়ে বসলেন। মূর্তিটা পাথরের এবং সিঁদুরে লাল হয়ে আছে। একটু পরে উনি বেরিয়ে এসে বললেন, তুমি এখানে থাকো, আমি আসছি। বলে কালীবাবুর বাড়ির খোলা দরজা দিয়ে ভেতরে উধাও হয়ে গেলেন। আমি একা মন্দির চত্বরে দাঁড়িয়ে পশ্চিমের জঙ্গল এবং দক্ষিণের ভেঙে পড়া পাঁচিলের দিকে বারবার তাকাচ্ছিলাম। ভালুকটা এসে আবার আমার ওপর ঝাঁপিয়ে পড়লে কি করে আত্মরক্ষা করব? আমার মনে হচ্ছিল কালীপদবাবু কোনো কারণে মন্দিরে এসেছিলেন এবং সেই সময় ভালুকটা এসে ওর পিঠে ঝাঁপিয়ে পড়েছিল। ভালুকের নখ খুব ধারালো, মাথার খুলি পর্যন্ত নখের আঘাতে ভেঙে চুরে দিয়েছে, সোয়েটার ছিঁড়ে ফালা ফালা করে ফেলেছে। একটু পরে কালীপদবাবুর বাড়ির ভেতর থেকে কর্নেলের ডাক শুনতে পেলুম, জয়ন্ত, জয়ন্ত, শিগগির এখানে এসো। কর্নেল যে দরজা দিয়ে ঢুকেছিলেন সেখান দিয়ে ঢুকে দেখি উঠোনের কোনায় পাঁচিলে পিঠ ঠেকিয়ে সেই ভালুকটা দুই ঠ্যাঙে দাঁড়িয়ে আছে এবং দুই হাত তুলে আক্রমণের ভঙ্গিতে নাড়ছে। মুখ দিয়ে চাপা হুঙ্কার ছাড়ছে ভালুকটা এবং দাঁত খুলে বেরিয়ে পড়েছে। কর্নেল তার দিকে রিভলভারের নল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি সহাস্যে বললেন, সার্কাসের খেলা দেখো জয়ন্ত, এত বলছি এবার খেলা শেষ, কথা শুনছে না। ওকে যে ধরবো তার ঝুঁকি আছে, নখগুলো দেখছো? বরং তুমি আমার রিভলভারটা নাও, অটোমেটিক ওয়েপন, গুলি ভরা আছে। আমাকে আক্রমণ করলেই ওকে গুলি করবে। কর্নেলের রিভলভারটা হাতে নিয়ে ভালুকটার দিকে তাক করল, কিন্তু কর্নেল আমাকে অবাক করে এবার বললেন, আসলে আমি চুরুট ধরানোর সুযোগ পাচ্ছিলাম না, এবার চুরুটটা ধরিয়ে নি। হাতে ফায়ার আর্মস নিয়ে চুরুট ধরানো চায় না। উনি জ্যাকেটের পকেট থেকে চুরুট বের করে লাইটারে ধরালেন। তারপর রিভলভারটা আমার হাত থেকে নিয়ে মিটিমিটি হেসে বললেন, আর কি ভক্তিবাবু, খোলস বদলান। জয়ন্তকে এই মজাটা দেখানোর জন্যই ডেকেছি। যথেষ্ট হয়েছে। আমি জানি আপনি এই ঘটনায় কি ভূমিকা পালন করেছেন ভক্তিবাবু। এবার নিজ মূর্তিতে আত্মপ্রকাশ করুন। কি বলছেনটা কি কর্নেল? হ্যাঁ, ইনি কান্তি খটিক লেনের সেই ভক্তিভূষণ হাটি। একসময় ম্যাজিশিয়ান ছিলেন, তখন নিজেকে বলতেন প্রফেসর বি হাটি। তারপর এশিয়ান সার্কাসে ঢুকলেন। আমার টাকে গুবরে পোকা ছুঁড়ে মেরেছিলেন এই হাটি বাবু, স্রেফ হাতের ম্যাজিক। ভক্তিবাবু, এক্ষুনি পুলিশ এসে পড়বে, আর দেরি করবেন না। এবার ভালুক বেশি ভক্তিভূষণ হাটি পিঠের দিকে জিপ টেনে ভালুকের খোলস ছেড়ে বেরুলেন। তারপর করুণ মুখে বললেন, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। লোভে পড়ে আমি অন্যায় করে ফেলেছি, আর কখনো করবো না স্যার, আমার ছেড়ে দিন স্যার, স্যার স্যার আমার ছেড়ে দিন। সব জানি ভক্তিবাবু, আপনার ব্যাকগ্রাউন্ড কলকাতা থেকে জেনেই এসেছি। বলে এগিয়ে গিয়ে ভালুকের খোলসটা তুলে নিলেন কর্নেল। তারপর আমাকে সেটা দিয়ে হাটিবাবুর জামার কলার ধরলেন। চলুন এবার যাওয়া যাক। ভক্তিবাবুর পরনে আঁটো প্যান্ট, গায়ে শার্ট এবং ফুল হাতা সোয়েটার। তাকে হিড় হিড় করে টানতে টানতে মন্দির প্রাঙ্গণে নিয়ে গেলেন কর্নেল।
তারপর সেখান থেকে অক্ষয়বাবুর বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢোকালেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠে কর্নেল ডাকলেন, অক্ষয়বাবু, অক্ষয়বাবু। নবঠাকুর আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন, উদ্ভ্রান্ত চেহারা। অক্ষয়বাবুর কান্না শোনা যাচ্ছিল। আমরা ভেতরে ঢুকলে উনি কান্না থামিয়ে ফ্যাল ফ্যাল করে তাকালেন। কাল আপনাকে জিজ্ঞেস করেছিলুম ভক্তিভূষণ হাটি নামে কাউকে চেনেন কিনা। এই সেই ভক্তিভূষণ হাটি, ওরফে প্রফেসর বি হাটি। ম্যাজিশিয়ানও বটে, সার্কাসের খেলোয়াড়ও বটে। দেখুন তো একে চিনতে পারছেন কিনা। অক্ষয়বাবু ভাঙা গলায় বললেন, না তো। এই লোকটাই ভালুকের পোশাক পরে ভালুক সেজে ঘুরে বেড়াচ্ছিল। অক্ষয়বাবু সঙ্গে সঙ্গে দুনলা বন্দুক তাক করে করচে উঠলেন, ওকে আমি গুলি করে মারবো। কালীকে এই শয়তানটাই খুন করেছে। কর্নেল হাটিবাবুকে নিয়ে তক্ষুনি বসে পড়লেন এবং অক্ষয়বাবুর বন্দুক থেকে পরপর দুটো গুলি বেরিয়ে দেওয়ালের ছবিতে লাগলো। এই এক সাংঘাতিক অবস্থা। কর্নেল বললেন, জয়ন্ত, অক্ষয়বাবুর হাত থেকে বন্দুকটা কেটে নাও। আমি ছুটে গিয়ে ওর হাত থেকে বন্দুক ছিনিয়ে নিল। আমি ওকে সহজে ছাড়বো না, ওকে পুলিশে দেব। আমার ভাই কালীকে ওই বেটার ছেলে ভালুক সেজে মেরে ফেলেছে। ভক্তিবাবু কি বলতে যাচ্ছিলেন, কর্নেল তার মুখ চেপে ধরে বললেন, একটাও কথা নয়, একটাও না। চলুন এবার আমরা নিচে যাই। পুলিশ আসছে দেখতে পাচ্ছি। বন্দুকটা এবার অক্ষয়বাবুকে ফিরিয়ে দাও জয়ন্ত। নিচে গিয়ে আবার মন্দির প্রাঙ্গণে আমরা দাঁড়ালুম। নবঠাকুর মন্দিরের বারান্দায় বসে নিঃশব্দে কাঁদছিলেন। একটু পরে পুলিশ এসে গেল। একজন প্রকাণ্ড চেহারার পুলিশ অফিসার কর্নেলকে নমস্কার করে বললেন, এসপি সাহেব গতকাল রাতে ওয়্যারলেসে মেসেজ পাঠিয়েছেন, আপনার কথা বলেছেন। আপনার অনেক কীর্তির কথা এ যাবৎ শুনে আসছি। এতদিনে সৌভাগ্যবশত চাক্ষুষ করলাম। নমস্কার, আমার নাম তরুণ রায়, বড় হাটছড়ি থানার অফিসার ইনচার্জ। আপনাদের কাছে নিশ্চয়ই একটা ভালুকের খবর গিয়েছিল। হ্যাঁ স্যার, তবে বিশ্বাস করতে পারিনি। এই দেখুন সেই ভালুক। তার মানে? এর নাম ভক্তিভূষণ হাটি, প্রফেসর বি হাটি, ম্যাজিশিয়ান। পরে এশিয়ান সার্কাসে যোগ দেন। ইনি এই ভালুকের পোশাক পরে ওই জঙ্গলে ঘুরতেন। অক্ষয়বাবুর বাড়ির ছাদে উঠে ভুতুড়ে শব্দ করতেন। একে অ্যারেস্ট করুন। জয়ন্ত, ভালুকের পোশাকটা আমাকে দাও। একদল পুলিশ মন্দিরের দরজায় কালীবাবুর মৃতদেহ দেখছিল। একজন এসআই বললেন, সাংঘাতিক মার্ডার স্যার, মাথার খুলি ভেঙে গেছে, পিঠের দিকটা একেবারে ফালা ফালা। ওসি তরুণ রায় বললেন, ব্রতিনবাবু, এই লোকটাকে থানায় নিয়ে যান, আর এই নিন এর ভালুকের পোশাক। কি অদ্ভুত, এই লোকটাই ভালুক সেজে ছোট সাঁতরাবাবুকে খুন করেছে। হাটিবাবুকে দুজন কনস্টেবল পিচ মোড়া করে হাত কড়া পরিয়ে টানতে টানতে নিয়ে গেল। ব্রতিনবাবু তাদের সঙ্গে গেলেন। ওসি বললেন, অ্যাম্বুলেন্স আনা গেল না, স্ট্রেচার নিয়ে আসতে বলেছি। ডাক্তারবাবু আর ফটোগ্রাফার হরিবাবু এখনই এসে পড়বেন। আইনের তো কিছু ব্যাপার থাকেই কর্নেল সাহেব, আপনি তো সবই জানেন। জানি, বডি কি অবস্থায় ছিল তার ফটো তুলতে হবে, ডাক্তার এসে পরীক্ষা করে জানাবেন মৃত না জীবিত। ততক্ষণে ওদিকে চলুন তো মিস্টার রয়, কিছু জরুরি কথাবার্তা সেরে নি। ওরা দুজনে কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে গেলেন। চাপা গলায় কর্নেল কথা বলতে থাকলেন। একটু পরে ফটোগ্রাফার হরিবাবু এসে জুতো খুলে মন্দিরের বারান্দায় উঠে নানা দিক থেকে ফ্ল্যাশ বাল্ব জেলে অনেকগুলো ফটো তুললেন। ততক্ষণে ডাক্তারবাবু এসে পড়েছেন। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, কি সর্বনাশ, সাতরা ফ্যামিলিতে নৃসিংহদেবের অভিশাপ লেগেছে মনে হচ্ছে। অক্ষয়বাবু পড়ে গিয়ে হাঁটু জখম, তাও পরপর দুবার। তারপর কালীবাবু এখন ভালুকের পাল্লায় পড়ে গেলেন। বুঝলুম ইনি সেই নাড়ুবাবু ডাক্তার। বডি পরীক্ষা করে গম্ভীর মুখে বেরিয়ে এসে বললেন, ডেড। রক্তের অবস্থা দেখে মনে হলো অন্তত ঘন্টা 6 আগে ভালুক ওকে আক্রমণ করেছিল। পোস্টমর্টেমে সঠিক সময় জানা যাবে। মাথার পেছনে থাবা মেরেছে, পিঠের দিকে শুধু সোয়েটার ছিঁড়েছে ধারালো নখে, ক্ষতচিহ্ন নেই পিঠে অবশ্য। হাসপাতাল থেকে 4 জন লোক স্ট্রেচার এনেছিল। তারা কালীবাবুর মৃতদেহ তুলে নিয়ে গেল। ওসি তরুণ রায় বললেন, ডাক্তারবাবু, আপনি প্লিজ শিগগিরই যান। ডেড বডি সম্পর্কে একটা প্রাইমারি রিপোর্ট এক্ষুনি চাই। অক্ষয়বাবুকে একবার দেখতে যেতুম,
হাঁটু দুবার ভেঙে বেচারা শয্যাশায়ী। আরে পরে দেখবেন। ডাক্তারবাবু হন্তদন্ত হয়ে চলে গেলেন। মিস্টার রয়, আসুন, এবার নৃসিংহদেবকে দর্শন করবেন। জুতো খুলে রেখে দুজনে ভেতরে ঢুকলেন। তারপর অবাক হয়ে দেখলুম কর্নেল ওকে বিগ্রহের পেছনের দিকে নিয়ে গেলেন এবং দুজনে হাঁটু মুড়ে বসে কি যেন দেখতে থাকলেন। একটু পরে দুজনে বেরিয়ে এলেন। কর্নেল বললেন, আপনি অক্ষয়বাবুর সঙ্গে কথা বলুন, আর জয়ন্ত, তুমিও মিস্টার রয়ের সঙ্গে যাও। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, মিস্টার রয়, এর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্য সেবক পত্রিকার রিপোর্টার। নমস্কার নমস্কার, আমি আপনার লেখার ভক্ত জয়ন্তবাবু। মুখোমুখি আলাপ হয়ে খুশি হলাম। চলুন, অক্ষয়বাবু এ বিষয়ে কি বলেন শোনা যাক। ভেতরে ঢুকে দেখি নিচের বারান্দায় ধানু দুহাতে মুখ ঢেকে বসে আছে। নবঠাকুর তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা দোতলায় গিয়ে অক্ষয়বাবুর ঘরে ঢুকলাম। ওসি বললেন, আপনি অক্ষয় কুমার সাঁতরা? অক্ষয়বাবু নমস্কার করে বললেন, বসুন। কালী আমার বইমাত্রেও ভাই হলেও ওকে খুব স্নেহ করতুম। আমার বুকের পাঁজর ভেঙে গেল দারোগা বাবু। আমরা বসলুম। অক্ষয়বাবু ভাঙা গলায় প্রেতাত্মার অভিশাপ বইটা কেনা থেকে শুরু করে তাঁর দুবার হাঁটু ভাঙা এবং ভৌতিক উপদ্রব সবিস্তারে বর্ণনা করলেন। এতক্ষণে কর্নেল এসে বললেন, মিস্টার রয়, যা ভেবেছিলুম ঠিক তাই। জিনিসটা আমি নিচে কনস্টেবলদের জিম্মায় রেখে এলুম। কর্নেল, এটা কি হলো বুঝতে পারছি না। প্রেতাত্মার সঙ্গে ভালুক বেশি ওই লোকটার কি সম্পর্ক? আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আপনি শুধু এবার আমাকে আয়রন চেস্টের চাবিটা দিন। কেন কেন? প্লিজ অক্ষয়বাবু, প্রেতাত্মার রহস্য উন্মোচনের জন্য আপনি আমাকে ডেকেছিলেন, আমি এসেছি। এবার রহস্যটা ফাঁস করা দরকার নয় কি? অনিচ্ছার ভঙ্গিতে আয়রন চেস্টের চাবিটা দিলেন অক্ষয়বাবু। কর্নেল চাবি দিয়ে আয়রন চেস্ট খুলে ডাকলেন, মিস্টার রয়, জয়ন্ত, প্রেতাত্মার কীর্তি দেখে যাও। আমি ওর কাছে গেলুম। এখানে আপনারা বসুন, আমি ব্যাপারটা দেখাচ্ছি। বলে উনি সোজা অক্ষয়বাবুর কাছে গেলেন এবং পালঙ্কের পাশে একটা সুইচ টিপলেন। বিদ্যুৎ ছিল। সুইচ টেপার সঙ্গে সঙ্গে আয়রন চেস্টের ভেতরে একটা ছোট্ট গোলক নড়তে শুরু করলো এবং শব্দ হতে থাকলো। তারপর হঠাৎ সেটা খানিকটা এগিয়ে এলো। কর্নেল বললেন, বইটা ছিল গোলকটার সামনে দাঁড় করানো। সুইচ জোরে টিপতেই বইটাকে গোলকটা ধাক্কা মেরেছিল এবং ছিটকে এসে আমার গাড়িতে পড়েছিল। এবার শুনুন ফিস ফিস কথাবার্তা। বলে আরেকটা সুইচ টিপলেন কর্নেল। অমনি জানলার বাইরে ফিস ফিস কথাবার্তার শব্দ শোনা গেল। কর্নেল জানলা খুলে একটা ছোট্ট টেপ রেকর্ডার সাবধানে টেনে খুললেন। অক্ষয়বাবুকে লক্ষ্য করলুম। মুখটা পাথরের মতো হয়ে গেছে যেন। বুঝতে পারছিলুম না অক্ষয় সাঁতরা প্রেতাত্মার ম্যাজিক কেন দেখিয়েছিলেন। কর্নেল ওর বিছানার পাশ থেকে বন্দুকটা তুলে নিলেন। তারপর সোফায় এসে বসলেন। ভাবলুম ভাইয়ের মৃত্যুতে যা ক্ষেপে আছেন অক্ষয়বাবু, বন্দুক সরিয়ে রাখাই উচিত। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তাহলে অক্ষয়বাবু, প্রেতাত্মার রহস্য ফাঁস হলো। আমার দৃঢ় বিশ্বাস আপনার বন্ধু ভক্তিভূষণ হাটি আপনাকে এই যান্ত্রিক ম্যাজিক শিখিয়ে দিয়েছিলেন। আমি নিজেই ওটা তৈরি করেছিলাম। কেন অক্ষয়বাবু? আপনার তো রহস্যভেদী বলে খ্যাতি আছে, তাই পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম আপনাকে। পরীক্ষা তাহলে আমি পাশ করেছি বলুন। কিন্তু হাটিবাবুকে ভালুক সাজিয়েছিলেন কেন? কখনো না, আমি ওকে চিনি না। চেনেন চেনেন। আসলে 2 কপি প্রেতাত্মার অভিশাপ বই ফুটপাত থেকে কিনে 1 কপি আপনি হাটিবাবুকে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। এর একটাই উদ্দেশ্য, প্রেতাত্মার ব্যাকগ্রাউন্ডকে মজবুত করা। কলকাতার গোবরা এলাকায় কান্তি খটিক লেনের একটা লোক ওই বই কিনে একই উপদ্রবে ভুগছে। বাহ, চমৎকার চমৎকার, খাসা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। ওসি মিস্টার রায় বললেন, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড তৈরির উদ্দেশ্য কি? বইমাত্রেও ভাই কালীপদকে হত্যা। ওই লোকটা ভালুক সেজে কালীকে মেরেছে। আমি তো খোঁড়া হয়ে শয্যাশায়ী। কর্নেল হাসলেন। প্রথমে প্ল্যান ছিল কালীপদবাবুকে প্রেতাত্মা হত্যা করবে, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য হবে না ভেবে প্ল্যান বদলানো হলো। হাটিবাবু সার্কাসের খেলোয়াড়,
বাঘ ভালুককে খেলিয়েছেন, অতএব তাঁকে কৃত্রিম ভালুকের পোশাকে সাজানোর প্ল্যান হলো। নখগুলো দেখুন, ধারালো লোহায় তৈরি। এদিকে আমি এসে গেছি, অতএব হাটিবাবুকে ভালুক সাজিয়ে আমার এ বাড়িতে উপস্থিতির সময় কালীবাবুকে খুন করলে দোষটা গিয়ে পড়বে বুনো ভালুকের ওপর। আচ্ছা, এই কালীবাবুকে হত্যার মোটিভ কি? বলছি, তার আগে যা ঘটেছে তা বলা দরকার। আমাকে ভুল পথে হাঁটানো হয়েছিল। আমি ভেবেছিলুম কেউ ভালুক দিয়ে অক্ষয়বাবুকে হত্যার প্ল্যান করেছে। সম্ভবত ওর বৈমাত্রেয় ভাই কালীবাবুই হত্যা করতে চান অক্ষয়বাবুকে, কারণ তাহলে সব সম্পত্তি কালীবাবু পাবেন। যাই হোক, কাল সন্ধ্যায় আয়রন চেস্টের ম্যাজিক দেখে আমার ভুল ভেঙেছিল, কিন্তু তখনও আঁচ করতে পারিনি কালীবাবুই ভিকটিম হবেন, কারণ কালীবাবুর স্ত্রী বর্তমান। কালীবাবু মারা গেলে তাঁর সম্পত্তি তাঁর স্ত্রী পাবেন। তাহলে এই খেলার উদ্দেশ্য কি? আজ ভোরে নবঠাকুরের চিৎকার শুনে ছুটে গেলুম। তারপর হতবাক হয়ে দেখলুম কালীবাবু নিহত। অমনি মনে পড়ল অক্ষয়বাবু আমাকে বলেছিলেন কালীবাবুর সঙ্গে পৈতৃক ধনরত্ন নিয়ে তাঁর ঝগড়া। সন্দেহ বসে তাই মন্দিরে ঢুকে বিগ্রহের পেছনে গেলুম। মিস্টার রয়, আপনাকেও দেখিয়েছি বেদির পেছন দিকে চাবি ঢোকানোর ছিদ্র আছে। ওটা দেখা মাত্র আমার মনে পড়ে গেল একটা পুরনো রহস্যের কথা। বাবা 2 ছেলেকে 2টো চাবি দিয়ে মারা যান। পরপর 2টো চাবি ছাড়া বিগ্রহ বেদির তালা খুলবে না। জয়ন্ত সেই ঘটনা কা 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 রহস্য নামে একটা গল্পে লিখেছিল। এখানেও কি সেই ব্যাপার? কতকটা। তো ঘটনাটা মনে পড়া মাত্র কালীবাবুর বাড়ির ভেতরে গিয়ে ঢুকলুম। সোজা দোতলায় উঠে যে ঘরটা খোলা পেলুম সেটা কালীবাবুর শোবার ঘর, এবং সেই ঘরে ভালুক বেশি ভক্তি হাঁটি ঢুকে তল্লাশি চালাচ্ছে। পকেট থেকে রিভলভার বের করতেই সে পাশের ঘর দিয়ে পালিয়ে গেল। কি খুঁজছিল সে? বালিশের তলায় কিছু নেই, কিন্তু তোষকের তলায় একটা ভাঁজ করা চিঠি পেয়ে গেলুম। চিঠিটাতে চোখ বুলিয়েই বুঝলুম কি হয়েছে। তারপর ভালুকের খোঁজে ছুটে গেলুম উঠোনে। সে লুকোনোর চেষ্টা করছিল। যাই হোক, মিস্টার রয়, চিঠিটা পড়ে দেখুন। কর্নেল জ্যাকেটের পকেট থেকে চিঠিটা উঁকে দিলেন। আমি পাশে বসে আছি, কাজেই চিঠিটা আমারও পড়া হয়ে গেল। স্নেহের কালীপদ, অবশেষে ভাবিয়া দেখিলাম যে তোমার দাবি সম্পূর্ণ যুক্তিপূর্ণ। তুমি আমার অনুপস্থিতিতে পিতৃদেবের শেষ কৃত্য করিয়াছ, বাড়িরও রক্ষণাবেক্ষণ করিয়াছ, কাজেই গৃহদেবতার মুকুট তোমারই প্রাপ্য। আমি শুধু হার ছড়া লইয়াই সন্তুষ্ট থাকিব। তুমি অদ্য সন্ধ্যায় কোনো কৌশলে তোমার স্ত্রী এবং শ্যালককে কৃষ্ণনগরে পাঠাইয়া দিবে, কারণ বিশেষ করিয়া তাপসের উপস্থিতিতে বহুমূল্য রত্নরাজি তুমি লুকাইয়া রাখিতে পারিবে না। তাপস মহাধূর্ত, তোমার স্ত্রী তাহাকে খুবই স্নেহ করে। তাছাড়া স্ত্রী জাতির পেটে কথা থাকে না, তাই উহারা দুইজনেই যেন না জানিতে পারে। তুমি কাল শেষ রাত্রে গোপনে মন্দিরে তোমার চাবি লইয়া উপস্থিত থাকিবে। আমি শয্যাশায়ী, কিন্তু কষ্ট করিয়া লাঠির সাহায্যে মন্দিরে আমার চাবি সহ উপস্থিত হইব। তোমার চাবি দ্বারা অগ্রে বেদির তালা 1 পাক ঘুরাইতে হইবে। আমি আমার চাবি দ্বারা 2য় পাক ঘুরাইলেই বেদি খুলিয়া যাইবে। তখন 2 ভ্রাতা মিলিয়া পূর্বোক্ত রূপে দেবতার রত্ন ভাগ করিয়া লইব। সাবধান, গুণাক্ষরেও কেহ যেন জানিতে না পারে। ইতি আশীর্বাদক অক্কু। ওসি তরুণ রায় চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে সহাস্যে বললেন, মানে অক্ষয় কুমার। আচ্ছা অক্ষয়বাবু, তাহলে আপনি লাঠি ধরে আজ শেষ রাত্রে মন্দিরে গিয়েছিলেন, কে তাই তো? আরে না না না, আমি চিঠিটা লিখেছিলুম বটে, কিন্তু বিছানা ছেড়ে নামতে গিয়ে প্রচণ্ড ব্যথার চোটে পা বাড়াতে পারিনি। ওই ভালুক বেশি বদমাস জানতো না যে 2টো চাবি ছাড়া বেদি খোলা যাবে না। হ্যাঁ,
বেশ বুঝতে পারছি যে ওই শয়তানটা কালীপদর চাবি হাতিয়ে রত্নমুকুটার মুক্তোর হার চুরি করার লোভে কালীকে খুন করেছে। বেটা ওঁত পেতেছিল কোথাও। হ্যাঁ, আচ্ছা, বেশ। কিন্তু হাটিবাবু রত্নমুকুট এবং মুক্তোর হারের কথা কিভাবে জানলো? আরে কালীটা ছিল বোকা। হ্যাঁ, আমাকে বিশ্বাস করতে না পেরে নিশ্চয়ই ওই হাটিকে কিছু বলেছিল। বিশ্বাস করুন, আমি পা নড়াতে পারি না। দুবার আছাড় খেয়ে হাঁটুর মালাই চেকে ভেঙে গেছে। নাড়ু ডাক্তারকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, তিনি আমার সাক্ষী। এই দেখুন তার প্রেসক্রিপশন, এক্সরে প্লেটও দেখাচ্ছি আপনাদের। থাক মিস্টার রয়, অক্ষয়বাবুর বন্দুকটা আপাতত পুলিশের কাছে জমা থাক। কি বলেন? ওসি বন্দুকটা নিয়ে বললেন, হ্যাঁ, ভাইয়ের শোকে অক্ষয়বাবুর মাথা ঠিক নেই। রাগের চোটে যাকে তাকে গুলি করে মারতে পারেন। বিশেষ করে হাটিবাবুকে লক্ষ্য করে উনি গুলি ছুড়েছিলেন। অক্ষয়বাবু, তাহলে আপনার বক্তব্য আমার রহস্য ফাঁস করার ক্ষমতা পরীক্ষার জন্যই আপনি প্রেতাত্মার আয়োজন করেছিলেন? হ্যাঁ, আবার কি, শয্যাশায়ী হয়ে আছি, সময় কাটে না, তাই আপনাকে নিয়ে একটু মজা করতে চেয়েছিলাম। জানতুম না যে নির্বোধ কালী ওই ভক্তিহাটির সঙ্গে গোপনে যোগাযোগ করবে। কর্নেল উঠে দাঁড়ালেন। ঠিক আছে, তাহলে আপনার পরীক্ষায় আমি পাশ করেছি। এবার কলকাতায় ফিরে যাই। ওঠো জয়ন্ত। আমরা নিচে গিয়ে গেস্ট রুম থেকে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওসি তরুণ রায়ের সঙ্গে হেঁটে চললুম। দুজন কনস্টেবলও তাঁর আদেশে চলে এলো। সাবধানে কাঠের সাঁকো পেরিয়ে গিয়ে কর্নেল বললেন, তাহলে মিস্টার রয়, আমরা বন দপ্তরের বাংলোয় গিয়ে উঠছি। আশা করি যথাসময় দেখা হবে। ভাববেন না কর্নেল সাহেব, পাখি ডানা মেলার সুযোগই পাবে না। এতক্ষণে আমার লোক যথাস্থানে চলে গেছে। একটা সাইকেল রিক্সাতে চেপে আমরা গঙ্গার ধারে বন দপ্তরের বাংলোতে পৌঁছলুম। কর্নেল বললেন, কৃষ্ণনগরে এসপি সাহেবকে বলে বাংলোয় একটা ঘর বুক করে রেখেছিল। আমার ধারণা ছিল আমরা সাঁতরাবাড়িতে থাকার রাতেই কিছু ঘটবে। বাংলোর কেয়ারটেকার আমাদের দোতলায় দক্ষিণ পশ্চিমের একটা ডাবল বেড ঘরে নিয়ে গেলেন। কর্নেল বললেন, আগে এক দফা কফি আর কিছু স্ন্যাক্স, 9:30 ব্রেকফাস্ট করব। দক্ষিণের ব্যালকানিতে রোদ পড়েছে, পশ্চিমে গঙ্গা, দক্ষিণে ভাঙনরোধী ঘন জঙ্গল। ঘটনার চাপে আমার স্নায়ু একেবারে বিধ্বস্ত। উর্দি পড়া ক্যান্টিন বয় ট্রেতে কফি আর স্ন্যাক্স রেখে গেল। তারপর কফিতে চুমুক দিতে দিতে স্নায়ু চাঙ্গা হলো। হুহ, বাপরে, কি সাংঘাতিক রহস্য! রহস্যের আর কি বাকি থাকলো ডার্লিং? রত্নমুকুট আর মুক্তোর হার সচক্ষে দেখতে পেলে জানতুম যে হ্যাঁ, রহস্য ফর্দাফাই হয়েছে। আশা করি দেখতে পাবে। ওই ভক্তিভূষণ হাঁটি লোকটি ডাবল এজেন্টের কাজ করেছে। অক্ষয়বাবুর সঙ্গে তার পরিচয় আছে, এটা তো স্পষ্ট, কারণ দুজনেই প্রেতাত্মার অভিশাপ বই নিয়ে আপনাকে লড়িয়ে দিয়েছে। কিন্তু আপনিও বলছিলেন পরে ভালুকের হাতে মৃত্যুর প্ল্যান করা হয়েছিল, যেটা বিশ্বাসযোগ্য হবে। এখন দেখা যাচ্ছে অক্ষয়বাবু সত্যি শয্যাশায়ী। কাজেই ভক্তিহাটি গোপনে কালীবাবুর সঙ্গে যোগাযোগ করে অক্ষয়বাবুকে রত্নমুকুট আর মুক্তোর হাট থেকে বঞ্চিত করার পরামর্শ দিয়েছিল। তারপর সে মন্দিরে কালীবাবুকে মেরেছে, কিন্তু সে জানতো না একটা চাবিতে বেদি খুলবে না। মাঝখান থেকে আরও সব কথা নয়, কারণ এখনো তোমার নার্ভ চাঙ্গা হয়নি। কেন? ভালুক বেশি ভক্তি কি খুঁজতে কালীবাবুর ঘরে ঢুকেছিল? টাকা করে সোনাদানা চুরি করতে ঢুকেছিল, কারণ দেবতা সম্পদ তো সে পায়নি। আরে কথায় বলে না, চোরের কৌপিন লাভ। কিছু না পেলে অগত্যা চোর সাধুর কৌপিন নিয়েই পালায়। তোমার কথায় যুক্তি আছে, অস্বীকার করা যায় না। গঙ্গার ধারে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছিল, তাই ঘরে ঢুকে বিছানায় গড়িয়ে পড়লুম। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট এলো। খিদে পেয়েছিল। খাওয়ার পর বললুম, আপনি আবার হাঁসখালির বিলে হাঁস দর্শনে যাবেন নাকি? যাব, তবে আপাতত একবার থানা থেকে ঘুরে আসি। প্রফেসর বি হাটি কি করছেন দেখে আসি। কর্নেল চলে গেলেন। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। এখানে প্রেতাত্মা বা ভালুকের ভাবনা নেই, কাজেই নিরুপদ্রবে ঘুমানো যাবে। গত রাতে ভালো ঘুম হয়নি। কর্নেল ফিরে এসে ঘুম ভাঙালেন। তখন 12:30 বাজে। প্রফেসর হাটির ম্যাজিক দেখলেন?
তবে তুমি স্নান করে ফেলো, গরম জলের ব্যবস্থা আছে। আজ আমিও স্নান করব। স্নানের পর খাওয়া দাওয়া সেরে কর্নেল চুরুট ধরিয়ে বললেন, একটু জিরিয়ে নাও, 3টেয় বেরোবো। শীতের বেলার 3টে মানে আলোর দফা রফা। হাঁসখালির বিলে আজ আর যাওয়া হবে না। গঙ্গার ধারে বাঁধের পথে বরং হাটছড়ি গ্রামের পুরনো শ্মশানে গিয়ে প্রাচীন সামন্ত রাজাদের প্রত্ননিদর্শন দেখব। শুনলুম একসময় ওখানে নাকি শ্মশান কালীর মন্দির ছিল। অমাবস্যার রাতে নরবলি হতো। 3টে আমরা গঙ্গার ধারে বাঁধের ওপর নির্জন একফালি রাস্তায় হাঁটছিলাম। ডাইনে নিচে গঙ্গা, বাঁদিকে ঘন জঙ্গল। প্রায় 8 কিলোমিটার হাঁটার পর দেখলুম জঙ্গলের ভেতর দিয়ে একফালি রাস্তায় এসে বাঁধে মিশেছে। নিচে ঘাট, একটু এগিয়ে বিশাল বটগাছ এবং মন্দিরের ধ্বংসস্তূপ চোখে পড়ল। তার পাশে শ্মশান, এখনও মরা পোড়ানো হয়, তাই খানিকটা জায়গা জুড়ে চিতার ছাই, ভাঙা মাটির কলসি, এই সব জিনিস পড়ে আছে। কর্নেল বটগাছের পেছনে প্রকাণ্ড পাথরের চাঙড়ের ওপর বসে বললেন, চুপটি করে বসো। এই পাথরটা বুঝি সামন্ত রাজাদের আমলের? চুপ, কথা নয়। কর্নেল বাইনোকুলারে গঙ্গা দর্শন করতে থাকলেন। বুঝতে পারছিলুম না এখানে এভাবে চুপচাপ বসে থাকার মানেটা কি। ক্রমে সূর্য গঙ্গার ওপারে গাছপালার আড়ালে নেমে গেল। কিছুক্ষণ গঙ্গার জলে লাল ছটা ঝকমক করতে থাকল। তারপর ধূসরতা ঘনিয়ে এলো। এই সময় চোখে পড়ল একটা ছোট্ট নৌকা এসে ঘাটে ভিড়ল। অমনি কর্নেল আমাকে ইশারায় গুঁড়ি মেরে বসতে বললেন। তারপর যা দেখলুম ভীষণ অবাক হয়ে গেলুম। কম্বল মুড়ি দিয়ে একটা লোক জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো। সে নৌকোর মাঝিকে নৌকোটা আরও একটু এগিয়ে আনতে ইশারা করল। সঙ্গে সঙ্গে কর্নেল দৌড়ে গিয়ে কম্বল মুড়ি দেওয়া লোকটাকে ধরে ফেললেন। আশেপাশে ঝোপঝাড় থেকে কয়েকজন পুলিশকেও বেরোতে দেখল। অক্ষয়বাবু কাঠের সাঁকোয় পা হড়কে পড়ে হাঁটু ভাঙার ভান করেছিলেন। এক রিক্সাওয়ালার কাছে সে কথা শুনেছি। দ্বিতীয়বার প্রেতাত্মার চাটি খেয়ে নয়, মিথ্যা মিথ্যে এখানে আবার আছাড় খেয়েছেন বলে নাড়ুবাবু ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি দিব্যি হাঁটতে পারেন। তাছাড়া আপনি বন্দুকবাজও বটে। ভক্তিবাবুর মুখ বন্ধ করতে গুলি ছুঁড়েছিলেন। ভাগ্যিস আমি সতর্ক ছিলুম। ততক্ষণে 2জন কনস্টেবল অক্ষয়বাবুকে ধরে ফেলেছে। কর্নেল এক টানে কম্বল ছড়াতেই দেখা গেল তার হাতে একটা পুটুলি। কেড়ে নিয়ে কর্নেল বললেন, এর মধ্যে নৃসিংহদেবের রত্নমুকুট আর মুক্তোর হার রয়েছে। অক্ষয় সাঁতরা মুখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন। নৌকোটা পালিয়ে যাচ্ছিল। একজন কনস্টেবল লাফ দিয়ে নৌকোয় উঠে আটকালো। মাঝি বলল, আমার কোনো দোষ নেই স্যার। এই কাণ্ডকে দিয়ে ওই বড় কর্তাবাবু খবর পাইতেছিলেন নৌকায় চেপে ওপারে যাবেন। আমার সারি দেন স্যার। জঙ্গলের রাস্তা দিয়ে এতক্ষণে ওসি তরুণ রায়কে আসতে দেখলুম। উনি এসে সহাস্যে বললেন, তাহলে পাখি ডানা মেলতে যাচ্ছিল দেখা যাচ্ছে। বাহ, দিব্যি 2 ঠ্যাঙে দাঁড়িয়ে আছেন সাঁতরাবাবু। চলুন এবার শ্রীঘরে গিয়ে বসবাস করবেন। বইমাত্র ভাই কালীপদ সাঁতরাকে লোহার হাতুড়ি দিয়ে খুন করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। চলুন তাহলে, আর কি। কর্নেল বাঁধের পথে হাঁটতে হাঁটতে বললেন, পোস্টমর্টেম রিপোর্টে ধারালো কিছু ভারী জিনিস দিয়ে মাথার পেছনে 3 জায়গায় আঘাত করার কথা বলা হয়েছে। হাতুড়িটা পেছনে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলেছিলেন অক্ষয়বাবু। আমি সেটা সকালেই কুড়িয়ে পেয়েছিলুম। হাতুড়িটার একদিক শুলের মতো, অন্যদিক ভোঁতা। শুলের দিকে মারলে অনেকটা ভালুকের নখের আঘাত বলে মনে হতে পারে, তবে হাতুড়িটা অর্ডার দিয়ে বানানো। এক আঘাতেই মগজের ঘিলু ভেদ করে ফেলবে। মিস্টার রয়, আপনারা এগোন, আমরা 2জন ধীরে সুস্থে যাচ্ছি। নৌকোটায় একজন কনস্টেবল বসে আছে এবং মাঝি বেচারা কিনারায় লগি মেরে উজানে নিয়ে চলেছে। কর্নেল একখানে দাঁড়িয়ে চুরুট ধরালেন। তারপর বললেন, কি জয়ন্ত, কেমন রোমাঞ্চকর স্টোরি পেয়ে গেলে? আসলে অতিবুদ্ধির গলায় দড়ি বলে একটা প্রবচন আছে। নিজেকে নিরাপদে নির্দোষ প্রমাণ করার জন্যই অক্ষয় সাঁতরা এত সব আয়োজন করেছিল।
তাঁর বন্ধু ভক্তিভূষণ হাটি কবুল করেছেন একসময় অক্ষয় সাঁতরা এশিয়ান সার্কাসের ম্যানেজার ছিলেন। বাবার মৃত্যু সংবাদ শুনে চাকরি ছেড়ে হাটছড়িতে ফিরে এসেছিলেন। তাঁর বাবা মৃত্যুর আগে নবঠাকুরকে গোপনে একটা চাবি দিয়ে বলেছিলেন অক্ষয় ফিরে এলে যেন চাবিটা তাকে তিনি দেন। নবঠাকুর জানতেন না চাবিটা কিসের। অক্ষয় বাবুও সম্ভবত জানতেন না। কালীবাবুই তাঁকে গোপন কথাটা বলে থাকবেন, কারণ ধনরত্নের লোভ সাংঘাতিক লোভ। নবঠাকুর তাই বলেছেন বুঝি? হ্যাঁ। বলে কর্নেল পা বাড়ালেন। চলো জয়ন্ত, বাংলোয় ফিরে কড়া কফি খাওয়া যায়। গঙ্গার হাওয়া বেজায় ঠান্ডা। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প প্রেতাত্মা ও ভালুক রহস্য। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে আর.জে. সৌভিক। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য। অক্ষয় সাঁতরার ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত। ভক্তিভূষণ হাটি ও এসআই প্রতিনবাবুর চরিত্রে পিনাকি। ষষ্ঠী, ধানু, মধুবাবু, কালীবাবু ও নাড়ু ডাক্তারের ভূমিকায় বাবু। রাধারানী ও খান্তমণির চরিত্রে মৌমিতা। নবঠাকুর, ওসি তরুণ রায়, রিক্সাওয়ালা, মাঝি এবং তাপসের ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।